ওকে, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু কমেন্টে জানাবেন তো সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু সবাই কমেন্টে জানান যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, কথা কি ক্লিয়ার আছে ভাইয়া? একটু সবাই কমেন্টে জানান যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আশা করি কথা ক্লিয়ার আছে, সব কিছু ঠিক আছে, তাই না? আচ্ছা, ঘড়ির কাঁটা যেহেতু 9টা 1 মিনিট, আমাদের তাহলে ক্লাস শুরু করতে হবে, রাইট? যেহেতু 9টা বেজে 1 মিনিট হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু করতে হবে। তো আজকে হচ্ছে আমরা অবচয় নিয়ে আমরা 3টা ক্লাস, আউটলাইনে ছিল অবচয় নিয়ে 2টা ক্লাস, রাইট? কোর্স আউটলাইনে আমাদের অবচয় নিয়ে ক্লাসের সংখ্যা ছিল 2টি। সেই জায়গাতে আমি প্রেশার দিতে চাইনি আপনাদেরকে, কারণ অবচয় থেকে একটু অনেকগুলো নিয়ম থাকে এবং যেহেতু ক্যালকুলেশন রিলেটেড কিছু ঝামেলা থাকে, সেই কারণে আমি অবচয় থেকে 3টা ক্লাস নিতে চেয়েছি। তার মধ্যে সর্বশেষ ক্লাসটি হচ্ছে আজকে। ওকে, প্রথম 2 দিনে আমরা যেটা করেছি একেবারে বেসিক, ওকে ভাইয়া, একেবারে বেসিক টু অ্যাডভান্সে যত রুলস নিয়মকানুন আছে সবগুলো আমরা করাইছি। করানোর পরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা শুধুমাত্র মেডিসিন বইতে যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করবেন, এটাই বলেছিলাম, রাইট? অর্থাৎ গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে 2 দিন ছুটি ছিল, এই মেডিসিন বইয়ের প্রশ্নগুলো সলভ করবেন। তো আশা করি আপনারা মেডিসিন বইয়ের প্রশ্নগুলো সলভ করেছেন। আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে মেডিসিন বই থেকে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মেডিসিন বইয়ের যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, মেডিসিন বইতে সকল টাইপের সব ধরনের ম্যাথগুলো দেওয়ারই ট্রাই করা হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু প্রশ্ন পাবেন যেটা দেখবেন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি 2011-12 সালের পূর্বের প্রশ্ন। 2011-12 না, এই যে সেশন হচ্ছে 2012-13, হ্যাঁ, 2012-13 সেশনের পূর্বের কিছু ম্যাথ আছে। ওকে, পূর্বের কিছু ম্যাথ আপনারা দেখতে পারবেন। তখন আমাদের ক্যালকুলেটর ইউজ করা যেত, বুঝতে পেরেছেন ভাইয়া? তখন আমাদের ক্যালকুলেটর ইউজ করা যেত। তো এই ধরনের কিছু ম্যাথও মেডিসিন বইতে আছে, যেহেতু একটা চ্যাপ্টারের সব ম্যাথই আমরা কভার করার ট্রাই করেছি, যেহেতু সেটা একটা বই। তো কিছু কিছু ম্যাথ আপনি পাবেন, মোটামুটি ধরেন কয়টা, হয়তো 10-12টা ম্যাথ আপনি পাবেন, ম্যাথ রিলেটেড প্রশ্ন সর্বোচ্চ 10-12টা পাবেন, যেটা মেডিসিন বইতে দেয়া আছে। কিন্তু প্রশ্নগুলো 2012-13 সালের পূর্বের প্রশ্ন, অর্থাৎ যখন ক্যালকুলেটর ব্যবহার করা যেত তখন ওই প্রশ্নগুলো আসতো, কারণ ওগুলো ক্যালকুলেটর দিয়ে সহজে সমাধান করা যায়। এরপরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সেরকমভাবে তারপর থেকে ওই প্রশ্নগুলো আর আসেনি। ওকে, তো আমরা ওই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করব, অর্থাৎ ওই প্রশ্নগুলো আমরা বাদ দিব, ঠিক আছে? ওই প্রশ্নগুলোর আপনি নিয়ম জানবেন, কিন্তু ওই ম্যাথটাই যে দিবে এমন না। তখন যে কোনো সংখ্যা দিয়ে আপনার প্রশ্ন আসতো, কারণ ক্যালকুলেটর ছিল। এখন ওই রিলেটেড ম্যাথ আসবে, ওই রিলেটেড ম্যাথ আমরা করব, ঠিক আছে? ওর পরে ওই রিলেটেড ম্যাথ এসেছে, কিন্তু ভাইয়া তখন কি করেছে, সংখ্যাগুলো এমন দিয়েছে যাতে করে আমরা সমাধান করতে পারি। আমি আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে ভাইয়া? আমি আশা করি বোঝাতে পেরেছি। বর্ষ সংখ্যা উৎপাদন এককের ম্যাথগুলো পারি না, ঠিক আছে? কেন পারবেন না ভাই? আপনাকে যে আমি সলভ করাইলাম তারপরে কেন পারবেন না? করাইছি তারপরেও কেন পারছেন না? ক্লাসটা কয়বার রেকর্ড দেখেছেন আমাকে বলেন তো? যে ম্যাথগুলো রেকর্ড ছিল, তাই না? ওই ম্যাথগুলো কি রেকর্ড ছিল, আপনি কি দেখেছেন পরে? আর বলেন বলেন, সেটা কি আপনি রেকর্ড দেখেছেন? বর্ষ সংখ্যার তো আমি ম্যাথ করাইছি প্রথম দিন, উৎপাদন এককেরও তো ম্যাথ করাইনি ভাইয়া? তারপরে কি সে ক্লাসটা রেকর্ড দেখেছিলেন আপনি? কেন পারবেন না, আমার প্রশ্ন হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, 3বার দেখেছি, তো 3বার দেখলে তো পারার কথা। নাও যদি পারেন তাহলে আজকে আবার করাবো, সমস্যা নাই তো, ঠিক আছে? তো এগুলো নিয়ে বেশি টেনশন করা যাবে না, পারি না কথাটা বলা যাবে না, ঠিক আছে? পারবেন না কেন ভাই? ওকে, না পারলেও ধৈর্য ধরতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম সেটা, কয়জন আসছে ক্লাসে দেখি একটু আমরা। আচ্ছা, 200 জন ক্রস করেছে। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা যেটা করব আজকে, আমি লাস্ট 2 ক্লাসে যে টাইপের ম্যাথ দেখাইছি, ঠিক আছে, আমি লাস্ট 2 ক্লাসে যে ম্যাথ দেখাইছি সেগুলো ক্লিয়ার করতে হবে। প্লাস আজকের ম্যাথগুলো সবই মেডিসিন বইতে, আর মেডিসিন বইয়ের বাইরে কোশ্চেন ব্যাংক থেকে কিছু ম্যাথ নিয়েছি, অর্থাৎ 23-24 সালে রাবি এবং জিএসটিতে যে ম্যাথ আসছে সেই ম্যাথগুলো নিয়েছি। অর্থাৎ প্রিভিয়াস 2 ইয়ারের ক্লাসের স্লাইডের ম্যাথ প্লাস আজকের ম্যাথ, ঠিক আছে, প্লাস আজকের স্লাইড, ঠিক আছে? এই 3টা স্লাইডই আপাতত আপনি ক্লিয়ার করবেন, ঠিক আছে?
এই 3টা স্লাইডে আপনি আপাতত ক্লিয়ার করে রাখবেন এবং এই স্লাইড দেখে দেখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেডিসিন বইতে ম্যাথগুলোতে আপনি স্টার মার্ক দিয়ে রাখবেন, এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না। ওকে ভাইয়া, এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না। অর্থাৎ আমি কি বললাম ভাইয়া, প্রথম 2 ক্লাসে আমি যা যা করাইছি, যে টাইপের প্রশ্ন, যে ধরনের প্রশ্ন আমি সমাধান করাইছি, ক্লাসে যা আলোচনা করেছি তার উপরে আমি প্রশ্ন সলভ করাইছি। প্রথম 2 ক্লাস প্লাস আজকের ক্লাস, এই 3 ক্লাস মিলে আমি যে টাইপের ম্যাথ দেখাবো, যে ধরনের ম্যাথ সমাধান করাবো, এর বাইরে আপনাকে আর কিচ্ছু দেখা লাগবে না। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ আমার 3 ক্লাসে আমি যা করাইছি তার বাইরে আর কিছু করতে হবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া এই 3 ক্লাসের ম্যাথগুলো স্লাইডটা নেবেন, নিয়ে মেডিসিন বই থেকে কি করবেন, মার্ক করে রাখবেন। হ্যাঁ, সর্বোচ্চ হয়তো বা 5 থেকে 7টা ম্যাথ আপনি দেখবেন যেটা মেডিসিন বইতে নাই কিন্তু স্লাইডে আছে, এগুলো আলাদা করে আপনি তুলে রাখবেন। তাহলে এর বাইরে আপনাকে আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? দেখেন একটা ম্যাথ আমরা সলভ করি। দেখেন কি বলেছে ম্যাথটা, সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি কত হয়। দ্যাট মিনস এটা আমাদের সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতির একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা কিসের ম্যাথ? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতির ম্যাথ। তাহলে সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বললে সর্বপ্রথম আমাদেরকে কি দেখতে হয়, পুঞ্জীভূত অপচয় বের করতে হয়, রাইট ভাইয়া? তো এই ম্যাথটাতে দেখেন ভাইয়া আপনাকে কি বলেছে, উক্ত বছরের জানুয়ারি মাসের 1 তারিখে পুঞ্জীভূত অপচয়ের জের ছিল 35,000 টাকা। তাহলে ভাইয়া জানুয়ারি 1 তারিখে পুঞ্জীভূত অপচয়ের জের দিয়েছে কত? জানুয়ারি 1 তারিখে পুঞ্জীভূত অপচয়ের জের ছিল 35,000 টাকা, রাইট? এখন আমাকে দেখতে হবে আমি সম্পদটা বিক্রি করেছি কত সালে, দেখেন তো। আচ্ছা, সম্পদটা আমি বিক্রি করেছি 1 জুলাই তারিখে। কয় জুলাই তারিখে? 1 জুলাই তারিখে আমি সম্পদটা বিক্রয় করেছি। কত তারিখে ভাইয়া? বিক্রয় করেছি আমি 1 জুলাই তারিখে, রাইট? এখন ভাইয়া বলেন তো আমি কি শিখাইছিলাম, পুঞ্জীভূত অপচয় আমি বের করব কতদিনের? যতদিন, যেদিন আমি বিক্রয় করেছি সেদিন পর্যন্ত। যেদিন আমি কি করেছি ভাইয়া, বিক্রয় করেছি, সেই দিন পর্যন্ত আমাকে পুঞ্জীভূত অপচয় বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া? ভাই এত কথা বলছেন কেন? আপনি সরলরৈখিক পারছেন না, ক্রমহ্রাসমান পারছেন, কি পারছেন না পারছেন না, এত কথা তো আমি শুনতে রাজি না। আপনাকে আমি করাচ্ছি, আপনি ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? এত কথা বলা যাবে না, ওকে? তাহলে দেখেন এখানে একটা জিনিস বোঝার ট্রাই করেন। আমি কি বলেছিলাম, প্রথমে পুঞ্জীভূত অপচয় বের করতে হবে। এখন পুঞ্জীভূত অপচয় আমি কত দিনের বের করব ভাইয়া? পুঞ্জীভূত অপচয় হচ্ছে, আপনারা কি সেকেন্ড টাইমারদের ইগনোর করছেন স্যার? কেন, এখানে কি আমি সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমার কি আমি কি ইগনোর করলাম? কোথায় ইগনোর করলাম? কথাবার্তা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন, ঠিক আছে? হাসিবুর রহমান, কোথায় আমি সেকেন্ড টাইমারদের ইগনোর করলাম ভাইয়া? কোথায় আমি বললাম যে সেকেন্ড টাইমারকে আমি পড়াবো না? কোথায় ইগনোর করলাম হাসিবুর রহমান? মানে কথাবার্তা এমন কথাবার্তা বলেন না মেজাজ খারাপ করে দেন। কোথায় আমি সেকেন্ড টাইমারদেরকে ইগনোর করলাম, এটার উত্তর দিয়ে যাবেন হাসিবুর রহমান, ঠিক আছে? ভাই সেকেন্ড টাইমারদেরও বইয়ের ব্যবস্থা করে দেন। ভাই আমি বলেছি বইয়ের ব্যবস্থা করে দিব, আমি যেহেতু বলেছি করে দিব, মানে আপনারা এমন একটা অবস্থা করেন যে এখন চাইলাম আর বসে বসে পেয়ে যাব। ঘটনা তো এমন না ভাই। বলেছি ধৈর্য ধরেন, কাজ করছি, একটা তো প্রসেস আছে কাজের, তাই না? দেন আমি বলেছি করে দিব, 100 বার বলেছি করে দিব। এখন যদি অধৈর্য হয়ে যান তাহলে কিছু করতে পারবো না, বাংলা কথা, ঠিক আছে? বই দেন নাই তাই বললাম, ভাই বই দিইনি, দেন 3500 টাকা পাঠান, বই পাঠাই দিচ্ছি। এত বইয়ের তারা, তাহলে দেন 3500 টাকা দিয়ে ভর্তি হন, পাঠাই দিচ্ছি। আপনাদের থেকে তো নিয়েছি 1500 টাকা। তো বই দেননি, বই দিব। আপনার কি প্রিভিয়াসের বই নাই? কেন মেডিসিন বইতে যা লেখা আছে এগুলো কি প্রিভিয়াসে ছিল না? ফার্স্ট টাইমে যখন প্রস্তুতি নিয়েছেন র্যাপস কিনেননি? র্যাপসে তো সবই আছে, তো ওগুলো দেখে প্রস্তুতি নেন। পিডিএফ দিচ্ছি না ভাইয়া, তো পিডিএফটা বের করে কি, পিডিএফ কি আমি আসমান থেকে না জমিন থেকে নিয়ে এসে দিচ্ছি? আমি তো বললামই 5 থেকে 7টা প্রশ্ন খালি জাস্ট বাইরের, মেডিসিন বইতে নাই, তাছাড়া সবই মেডিসিন বইতে আছে। তো পিডিএফ দিচ্ছি না, কোন ক্লাসের পিডিএফ দিইনি? তো প্রিভিয়াস বই থেকে দাগান, তাহলেই তো হয়ে গেল। এমন এমন কথাবার্তা বলে মেজাজটা খারাপ করে দেন। সেকেন্ড টাইমারদেরকে পড়াচ্ছি কবে থেকে বলেন তো? তাহলে দেখেন ভালো করে বুঝেন কথা। আমি বলেছি সেকেন্ড টাইমাররা যারাই নক করেছে আমি বারবার বলেছি ভাই দিব, আপনাদের বই দিব, একটা প্রসেসের মধ্যে আসতে হবে তো, তাই না? মানে বই মনে হয় আমি উৎপাদন করি, চোখ বন্ধ করব চলে যাবে আপনার কাছে, এরকম চিন্তা ভাবনা। দেখেন
তাহলে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে আমার জানুয়ারি 1 তারিখে। তো লাভ ক্ষতি বের করতে আমি যেই দিন বিক্রয় করেছি সেই দিন পর্যন্ত আমাকে পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তো জানুয়ারি 1 তারিখ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় দেয়া আছে, আর বিক্রি করেছি 1 জুলাই তারিখে। তার মানে পুঞ্জীভূত অবচয় কি আমার 6 মাসের শর্ট আছে না? পুঞ্জীভূত অবচয় কি আমার 6 মাসের শর্ট আছে, রাইট? তাহলে পুঞ্জীভূত অবচয় যেহেতু শর্ট আছে 6 মাসের, তাহলে আমাকে এখন কি করতে হবে ভাইয়া? এই 6 মাসের অবচয় ধরতে হবে প্রথমে। তাহলে 6 মাসের অবচয় আমি বের করি। কত টাকা দিয়ে কিনেছি ভাই? 60,000 টাকা দিয়ে কিনেছি, রাইট? আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 10,000। তাহলে ভগ্নাবশেষ মূল্য 10,000 বাদ দেন। আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। তাহলে কত হয় ভাইয়া? 10,000 টাকা হয়, রাইট? এই 10,000 টাকা হচ্ছে 1 বছরের অবচয়। কয় বছরের? 1 বছরের। এখন 6 মাসের বের করতে হলে কি করতে হবে? 10,000-কে 2 দিয়ে ভাগ করে দেন, বা 6 ভাগ 12 করেন, একই কথা। তাহলে 5,000 টাকা অবচয় হচ্ছে কত দিনের? 6 মাসের। ওকে, তাহলে দেখেন পুঞ্জীভূত অবচয় আগে কত ছিল? 35,000। 6 মাসের যে অবচয়টা আমার শর্ট ছিল, সে 6 মাসের অবচয় আমি বের করেছি 5,000। তাহলে টোটাল আমার পুঞ্জীভূত অবচয় কত হইল? টোটাল আমার পুঞ্জীভূত অবচয় হইল কত টাকা? টোটাল আমার পুঞ্জীভূত অবচয় হইল 40,000 টাকা। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো, এ পর্যন্ত কি আমার সবাই কথা বুঝতে পেরেছেন? বলেন। তাহলে আমার পুঞ্জীভূত অবচয় যদি অঙ্কে দেওয়া থাকে, সেটা দেখে চোখ বন্ধ করে বসিয়ে অঙ্ক করলে হবে না। আমাকে দেখতে হবে যেই দিন আমি বিক্রি করেছি সেই দিন পর্যন্ত পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে কিনা। আমি বিক্রি করছি 1 জুলাই পর্যন্ত, কিন্তু পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 1 জানুয়ারি পর্যন্ত। তার মানে 6 মাসের পুঞ্জীভূত অবচয় আমার দেওয়া নাই। সেজন্য 6 মাসের অবচয় বের করে আমি যদি পূর্বের পুঞ্জীভূত অবচয়ের সাথে যোগ করি, তাহলে আমি টোটাল পুঞ্জীভূত অবচয়টা পেয়ে গেলাম। তাহলে আমার পুঞ্জীভূত অবচয় কত হয়েছে ভাইয়া? আমার পুঞ্জীভূত অবচয় হয়েছে কত? 40,000 টাকা। তাহলে এবার আমার দ্বিতীয় স্টেপে কি করতে হয়? বই মূল্য বের করতে হয়। তাহলে বই মূল্যের সূত্র কি ভাইয়া? ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা মাইনাস পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা সমান বই মূল্য কত? 20,000 টাকা। এবার আমি লাভ ক্ষতি বের করব, তাই না? তো লাভ ক্ষতির সূত্রটা কি ছিল ভাইয়া? বিক্রয়, বিক্রি করেছি কত টাকায় বলেন তো? 22,000 টাকায় বিক্রি করেছি। মাইনাস কি করব ভাইয়া? মাইনাস বই মূল্য। বই মূল্য কত? 20,000। ভাইয়া প্লাস ফিগার আসছে না মাইনাস ফিগার? ভাইয়া প্লাস ফিগার আসছে। দ্যাট মিনস কি হয়েছে? বিক্রয়জনিত লাভ হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। সবাই কি বুঝতে পেরেছি প্রশ্নটা? বলেন। সবাই কি বুঝতে পেরেছি? বলেন। সবাই বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। 4 বার রিপিট করলাম যে 5,000 টাকা প্লাস কেন হইল ভাই? 6 মাসের অবচয় দেয়া নাই। আমি অবচয়, পুঞ্জীভূত অবচয় জের কতদিন পর্যন্ত বের করব? প্রিভিয়াস ক্লাস যদি না ক্লিয়ার থাকে জীবনে বুঝতে পারবেন না। যেদিন আমি বিক্রি করেছি সেই দিন পর্যন্ত আমাকে অবচয় ধরতে হবে। তো আমার এখানে অবচয়ের জের দেয়া আছে কোন দিন পর্যন্ত? অবচয়ের জের দেয়া আছে আমার 1 তারিখ পর্যন্ত। আমি বিক্রি করেছি 1 জুলাই পর্যন্ত। তার মানে কি জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত আমার অবচয়ের জের দেয়া আছে 35,000 টাকা। আর আমি বিক্রি করছি 1 জুলাই তারিখে। তার মানে কি 6 মাসের অবচয় আমার কম ধরা আছে না? 6 মাসের অবচয় আমার কম ধরা আছে। তো অবচয় ধরা ছিল 35,000 টাকা, এখন 6 মাসের অবচয় 5,000 টাকা। আমাকে যোগ করতে হবে। যোগ করলে যে টোটাল অবচয়, টোটাল অবচয়কে বলে পুঞ্জীভূত অবচয়। এই যে পুঞ্জীভূত অবচয় হইল 40,000 টাকা। এখন এই পুঞ্জীভূত অবচয় লাগবে বইমূল্য নির্ণয়ে। এই যে বইমূল্য নির্ণয় করলাম, দেন কি করব? লাভ ক্ষতি নির্ণয় করব। বিক্রয় থেকে পুঞ্জীভূত অবচয়, বিক্রয় থেকে বইমূল্য বাদ দিয়ে দেব, তাহলে লাভ পেলাম। বোঝা গেছে? ম্যাথ করার সময় জানুয়ারি থেকে 1 জুলাই 7 মাস হয়। 1 জুলাই মানে কি? জুন 30 তারিখ পর্যন্ত ধরবেন। 1 জুলাই মানে হচ্ছে জুন 30 তারিখ পর্যন্ত ধরবেন, ঠিক আছে? জুলাই মাসের প্রথম দিন, তার মানে জুলাই মাসকে আপনি কি পর্যন্ত ধরবেন? বলেন। ম্যাথ করার সময় টাইম মেনটেন করা কঠিন হয়। আপনি কি আজকে পরীক্ষা দিচ্ছেন নাকি যে টাইম মেনটেন কঠিন হয়ে যাচ্ছে? একটা ম্যাথ করতে 1 ঘন্টা লাগুক, আপনাকে কে বলছে 30 সেকেন্ডে ম্যাথ সলভ করতে? বলেন। আপনাকে 30 সেকেন্ড ধরে কে সলভ করতে বলছে বলেন তো আমাকে? টাইম আপনাকে এখন কে মেনটেন করতে বলেছে? কিছু কিছু জিনিস আছে যে ভাইয়া পড়ছি ভুলে যাচ্ছি, ভাই আপনাকে মনে রাখার তো দরকার নাই, আপনি ভালো করে পড়েন, এতটুকুই যথেষ্ট। ভাইয়া রিভিশন দেওয়ার টাইম পাচ্ছি না, ভাই আপনাকে এখন রিভিশন দিতে হবে না। আজ পর্যন্ত যতটুকু পড়েছি 1 সপ্তাহ পর অনেকে বলবে, হ্যাঁ অনেক টিচারও বলে, ঠিক আছে, যে প্রতি সপ্তাহ পর রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। ভাই জীবনে রিভিশন দিইনি,
রিভিশন কখন দেব আমি? যখন আমার শেষ হয়ে যাবে, সিলেবাসটা যখন শেষ হবে তখন আমি রিভিশন দেব। প্রথমে জরুরি আমার সিলেবাসটা শেষ করা। তো হুদাই রিভিশন দিয়ে টাইম নষ্ট করার দরকার নাই। অনেক ছেলে মেয়ে, ভাই সপ্তাহে একটা ছুটি দেন, রিভিশন দিতে হবে। আরে ভাই, তুমি সিলেবাস আগে শেষ করো, তোমার কিসের রিভিশন এখন? তুমি সিলেবাসটা শেষ করো, দেন তুমি প্রথম থেকে রিভিশন দেবা, ঠিক আছে? এগুলো আলতু ফালতু কনসেপ্ট চেঞ্জ করতে হবে যে প্রতিদিন যা পড়বো রিভিশন দিতে হবে। হ্যাঁ, আবার দেখেন নেটে একটা খুব কথা একটা চলমান, কি কথা চলমান দেখেন, আমি একটু বোঝাই। ধরেন ভোকাবুলারি আমি প্রতিদিন পড়বো, হ্যাঁ, অনেক কুতুব টুতুবের যে কথাটা, ভোকাবুলারি আমি ডেইলি পড়ছি, ডে 1। দেন কি হবে, তুমি দ্বিতীয় দিনে যখন ভোকাবুলারি যখন শুরু করবা, তখন তুমি প্রিভিয়াস দিনে যে ভোকাবুলারিটা পড়েছো সেটা আগে রিভিশন দিবা। ভালো করে বুঝেন আমার কথা, হ্যাঁ, রিভিশন দিবা, দিয়ে তুমি সেকেন্ড ডেজের ভোকাবুলারি পড়া শুরু করো। থার্ড ডেতে তুমি যখন পড়া শুরু করবা, তখন প্রিভিয়াস 2 ডেজের ভোকাবুলারি পড়ে রিভিশন দাও, দিয়ে তুমি ডে 3-র পড়া শুরু করো। তুমি যখন ডে 4-এর পড়া শুরু করবা, তখন প্রিভিয়াস 3 দিনের পড়া তুমি রিভিশন দাও, ডে 4 শুরু করো। আরে ভাই, এত আমাকে রিভিশন কেন দিতে হবে ভাই? ভোকাবুলারি আমি কমন পাবো কিনা তার না কোনো গ্যারেন্টি আছে, বা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাইতে পারবো কিনা? তো আমি এইভাবে যখন 10 দিনের ভোকাবুলারি পড়া শেষ হবে, তাহলে 11 দিনে কি আমি ওই প্রিভিয়াস 10 দিনের পড়া ভোকাবুলারি পড়বো? তো 10 দিনের ভোকাবুলারি রিভিশন দিতে তো আপনার 2 আওয়ার শেষ হয়ে যাবে। 11 দিনের পড়া শুরু করতে ওটা তো আবার লাগবে 2 আওয়ার। ভোকাবুলারিতেই যদি আমার 4 ঘন্টা যায়, বাকি পড়া কখন পড়বো ভাই বলেন? ঠিক আছে, এসব আলতু ফালতু এগুলো ধ্যান ধারণা ছেড়তে হবে। এগুলো হচ্ছে ওল্ড কনসেপ্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে দাদাদের সময়কার কনসেপ্ট, ওকে? মানে আপনার দাদারা যখন পড়াশোনা করেছে তখনকার কনসেপ্ট, এগুলো বাদ দিতে হবে ভাই। এর বদলে আপনি পড়েন ডে 1-2, আপনি লিখে লিখে পড়েন, ঠিক আছে? প্রতিদিনের পড়ায় ফোকাস করেন, ফোকাস অন প্রেজেন্ট, ওকে? পাস্টে ফোকাস করে কোনো লাভ নাই, ঠিক আছে? প্রতিদিনের পড়া পড়েন, ডে 1 সুন্দর করে পড়েন। একটা ওয়ার্ড যখন পড়ছেন, লিখেন লিখেন, বাংলা মিনিং লিখেন, সিনোনিম অ্যান্টোনিম গুলো মনে করার ট্রাই করেন, বারবার করেন, বারবার করেন, 5টা করে নেন, 5টা করে শেষ করেন, লিখেন। হয়ে গেল। 45 দিন তো সময় দেয়া আছে ভাই, 45 দিনে তুমি একবার শেষ করো। 45 দিনে আপনি একবার আগে শেষ করেন, একবার শেষ করাটা জরুরি, দেন আপনি রিভিশনে যাবেন। 45 দিন পরে আপনি রিভিশনে যাবেন, 45 দিন পরে আপনি রিভিশনে যাবেন। 45 দিন পরে যখন আপনি রিভিশনে যাবেন, তখন 2 দিনের পড়া একদিনে শেষ করবেন, কারণ একবার আপনার পড়া আছে, ঠিক আছে? আপনি যদি পাগল হয়ে থাকেন, আপনি যদি ওই প্রথম পেজের পড়াগুলো যদি পড়ে থাকেন, একবার যখন আপনার শেষ হবে, আপনি যদি ওখানে 10টা ভোকাবুলারি থাকে, সিনোনিম অ্যান্টোনিম 2টা হলেও তো মনে থাকবে নাকি? তো তখন আপনি 2 দিনের পড়া একদিনে রিভিশন দেন, তাহলে আপনার ওই 23 দিনে দেখবেন যে আরো একবার রিভিশন হবে। পরীক্ষা হয়তো আরো 2 মাস বাকি থাকবে, আরো একবার রিভিশন দেন আপনি, দেন কোশ্চেন সলভ করতে থাকেন, এইভাবে যান আপনি। ওই আন্দাজে কনসেপ্ট নিয়ে পড়াশোনা করে লাভ নাই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এসব করা যাবে না, এসব করে টাইম নষ্ট হবে খালি, ঠিক আছে? আমি কি বলতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভাই। রিভিশন কখন দিবেন আমার কথাটা খুব ভালো করে বুঝেন। আপনি রিভিশন কখন দিবেন? আপনার তো একবার সিলেবাস শেষ করা জরুরি, রাইট? আপনার তো একবার সিলেবাসটা শেষ করা জরুরি। আপনি একবার সিলেবাসটা শেষ করেন ভালো মতো, দেন আপনি শুরু করেন রিভিশন। আপনি রিভিশন একদিন পড়ছেন, পরের দিন রিভিশন দিচ্ছেন, তার মানে তো আপনি পিছিয়েই পড়ে থাকলেন, সামনে তো আগাইতে পারছেন না। আপনাকে তো প্রথমে শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব একবার আমার শেষ করা উচিত, বুঝে বুঝে সুন্দর করে পড়ে পড়ে শেষ করা উচিত, দেন আমি রিভিশনে যাব, ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে। এত প্যারা নেওয়ার কিছু নাই, এত কিছু নাই, হ্যাঁ? মিসগাইডেড হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আমি যেটা ফলো করি ভাই, স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, ওই অযথা কনসেপ্ট নিয়ে পড়ে থাকে লাভ নাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখি। রিভিশন ক্লাস তো অবশ্যই নিব, কেন নিব না? কেন নিব না? নভেম্বরে আপনাদের শেষ হয়ে যাবে একবার, ঠিক আছে? এটা কি মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ? নভেম্বরের ফার্স্ট উইকে আপনাদের একবার শেষ হবে, দেন রিভিশন শুরু হবে, রিভিশন ক্লাস শুরু হবে। যতদিন না ঢাবির পরীক্ষা শুরু হয়, ঢাবির পরীক্ষার ডেট দেয়, ঢাবির পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত আপনার রিভিশন চলতে থাকবে। দেন 15 তারিখ থেকে একবারে ঢাবি বেস্ট পড়াশোনা আর মডেল টেস্ট শুরু হবে, ঠিক আছে? প্রতিটা ইউনিভার্সিটির আগে রিভিশন হবে, কেন নিব না? এটা কি কোচিং সেন্টার পেয়েছেন অফলাইন যে একবার শেষ করে 12টা ক্লাস নিয়ে শেষ করে দেব, ঠিক আছে? ওকে, এবার আসি।
ঠিক আছে, এবার দেখি কি বলেছে। একটি সম্পদের ক্রয় মূল্য 50,000 টাকা, স্থাপন ব্যয় 5,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 7,000 টাকা, আয়ুষ্কাল 12 বছর। সরলরৈখিক পদ্ধতিতে তৃতীয় বছর পর সম্পদের বই মূল্য কত হবে? কোন বছর পর ভাইয়া? তৃতীয় বছর পর। সম্ভবত রাবিতে আসছিল এই প্রশ্নটা এবার। ওকে, তাহলে দেখেন আপনাকে কি বলেছে ভাইয়া, 3 বছর পর সম্পদের বই মূল্য কত হবে। 3 বছর পর, তার মানে কি বই মূল্য কত হবে, তাই না? তাহলে বই মূল্যের সূত্র কি ভাইয়া? বই মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এটা হচ্ছে বই মূল্যের সূত্র। ক্রয় মূল্য বা অর্জন মূল্য কত দেয়া আছে? 50,000 টাকা দিয়ে কিনেছি, সংস্থাপন ব্যয় 5,000 টাকা। দ্যাট মিনস আমার ক্রয় মূল্য বা অর্জন মূল্য 55,000 মাইনাস পুঞ্জীভূত অবচয়। ভাইয়া প্রশ্নে কি পুঞ্জীভূত অবচয় দেয়া আছে? বলেন তো আমাকে। পুঞ্জীভূত অবচয় দেয়া নাই, তার মানে 3 বছর পরে আমি বিক্রি করছি, তাহলে 3 বছরের অবচয়টাই হবে আমার পুঞ্জীভূত অবচয়। তার মানে 3 বছরের অবচয়টাই হবে আমার কি? পুঞ্জীভূত অবচয়। তাহলে ভাইয়া 3 বছরের অবচয় তো একসাথে বের করা যায় না। আমরা আগে কি করব? আমরা আগে 1 বছরের অবচয় বের করি। তাহলে এই যে অর্জন মূল্য 55,000, এখান থেকে ভগ্নাবশেষ বাদ দিব কত টাকা? 7,000। তাহলে 55 থেকে 7 বাদ দিলাম, ভাগ করব কত দিয়ে? আয়ুষ্কাল 12 বছর। তাহলে 1 বছরের অবচয় কত হবে ভাইয়া? 1 বছরের অবচয় হবে, এখানে আসে কত? 48,000 টাকা 12, তাহলে কত হাজার? 4,000 টাকা। এটা 1 বছরের অবচয়। কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। আমরা কি জানি? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি হয়? সমান হয়। তাহলে 1 বছরে যদি 4,000 হয়, তাহলে 3 বছরে কত হবে ভাইয়া? 3 বছরে হবে 4,000 গুণন 3 সমান কত? 12,000 টাকা। ওকে, তাহলে 3 বছরের অবচয়কে একসাথে আমরা কি বলবো? পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় কত হইল ভাইয়া? 12,000 টাকা। 55 থেকে 12 বাদ দিলে কত হয় ভাইয়া? 43,000 হয়, তাই না ভাইয়া? তাহলে এই 43,000ই হচ্ছে আমাদের সম্পদের বই মূল্য 3 বছর পর। যদি বলতো 4 বছর পরে কত হবে, তাহলে আমি 4 বছরের অবচয় বের করতাম। যেহেতু সরলরৈখিক পদ্ধতি, 1 বছরের অবচয় যত হবে সেটাকে দিয়ে যদি আমি 4 দিয়ে গুণ দিতাম, তাহলে 4 বছরের অবচয় বের হতো। আর 4 বছরের অবচয়কে আমি কি বলবো? পুঞ্জীভূত অবচয় বলতাম। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন আমাকে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এটা বইয়ে নাই, এটা রিসেন্ট প্রশ্ন, তো এটা বইয়ে নাই। ওকে, থ্যাংক ইউ। এটা বুঝছি ভাইয়া সবাই, এটা কি বুঝতে পেরেছি? ওকে, রাবিতে আসা প্রশ্ন। হ্যাঁ, তাহলে 43,000 টাকা। এবার দেখি কি বলেছে। আচ্ছা, এবার দেখেন কি বলেছে। নোমান কোম্পানি 1 জানুয়ারি 2022 সালে একটি সরঞ্জাম ক্রয় করে। সরঞ্জামটির ক্রয় মূল্য 60,000 টাকা, আয়ুষ্কাল 8 বছর, অবশিষ্ট মূল্য 8,000 টাকা। 2023 সালে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সরঞ্জামটির অবচয় কত? তাহলে কোন পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে ভাইয়া? ব্লার হয়ে যাচ্ছে কেন এত, বলেন তো? আচ্ছা, এত ব্লার হচ্ছে কেন আজকে? আচ্ছা, তাহলে ভাইয়া দেখেন আমাদেরকে কি বলেছে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে কোন সালে ভাইয়া? 2023 সালে। সম্পদটা কিনেছি 22 সালে, তাই না? আমি সম্পদ কিনেছি কত সালে? 22 সালে। প্রশ্নে জানতে চাচ্ছে আমার 23 সালের অবচয় কত। দ্যাট মিনস দ্বিতীয় বছরের অবচয় বের করতে বলছে, রাইট ভাইয়া? কোন বছরের অবচয় বের করতে বলছে আমাকে? দ্বিতীয় বছরের অবচয় বের করতে বলছে। ওকে ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা দ্বিতীয় বছরের অবচয় বের করার সময় কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান পদ্ধতি। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে হলে কি লাগবে? অবচয়ের হার লাগবে, না হলে আমি অবচয় ধরতে পারবো না। অবচয়ের হারের সূত্র কি? 200% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল কয় বছর? 8 বছর, তাই না? তার মানে 8 বছর দিয়ে যদি আমরা করি তাহলে কত হবে? 25% হবে, রাইট? এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা বলেন, অবচয়ের হার যে 25% হবে, এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, অবচয়ের হার যে 25% হবে, এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? কেন ভাইয়া? কারণ এটা ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে হলে অবচয়ের হার থাকা বাধ্যতামূলক। ওকে, আচ্ছা, তাহলে 25% হারে আমরা অবচয় ধরবো। কোন বছরের ভাইয়া? দ্বিতীয় বছরের অবচয় বের করতে বলেছে। ওকে, তাহলে এখন আমাকে দেখেন, তাহলে আমি এখানে সম্পদের কত টাকা দিয়ে কিনেছি? 60,000 টাকা দিয়ে। আদার কোনো খরচ আছে যেটা যোগ করতে হয় সম্পদের সাথে? নাই।
তাহলে 60,000 টাকা। ভাইয়া বলেন তো এই যে অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য কি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি কাজে লাগে? উত্তর হচ্ছে লাগে না, তার মানে এটার কোনো কাজ নাই। গুণন কত পার্সেন্ট অবচয়ের হার হয়েছিল? 25%। 25% মানে কি ভাইয়া? 1/4, রাইট? তাহলে আমি কি করব? 1/4 দিয়ে গুণ করে দিব, এটা তাহলে আমি প্রথম বছরের অবচয় পাবো। তাহলে কত হবে ভাইয়া? 4 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে কত হবে? 15, তাই না? 4 15 60, দ্যাট মিনস 15,000 টাকা। এই 15,000 টাকা হচ্ছে আমার প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছরের অবচয় যখন আমরা বের করব তখন কি করব? ক্রয় মূল্য থেকে পূর্ববর্তী বছরের যে অবচয়টা আছে সেটাকে কি করব? বাদ দিব। 15,000 টাকা আমি বাদ দিব, দিয়ে কি করব? এর উপরে আমি 25% করব, মানে 1/4 দিয়ে গুণ দিব। তাহলে কত হবে ভাইয়া? তাহলে দেখেন এখানে 60 থেকে 15 বাদ দিলে কত? 45,000। 45,000কে যদি আমরা 1/4 করি তাহলে পেয়ে যাব। তাহলে 45,000কে যদি আমরা 1/4 দিয়ে করি তাহলে কতবার যায় বলেন তো? 45,000কে আমি কি করব? দেখেন 45,000কে আমি কি করব? ধরেন 4 দিয়ে দিলাম, তাই না? তাহলে কয়বার যায়? 4 1 4, রাইট? থাকে কত? 5। আবার যায় 4 1 4, দ্যাট মিনস 11 দিয়ে কোনো অপশন আছে? দেখি তো আমরা 11 দিয়ে কোনো অপশন আছে কিনা। দেখেন 11 দিয়ে অপশন কিন্তু একটাই আছে, রাইট? তাহলে এটাই উত্তর, আর না করলেও হবে। বুঝতে পেরেছেন? 11 দিয়ে কিন্তু অপশন একটাই আছে, ঠিক আছে? তাহলে উত্তর এটাই হবে আমার। তাহলে আমি আবারও একটু সংক্ষেপ করি। যেহেতু আমাকে বলছে দেখেন 23 সালের অবচয় কত, কিনেছি কত সালে? 22 সালে, তার মানে দ্বিতীয় বছরের অবচয় জানতে চাচ্ছে। তাহলে যেহেতু দ্বিতীয় বছরের অবচয় জানতে চাচ্ছে আমি কি করব? প্রথম বছরের অবচয় ধরতে হবে। 60,000 টাকা, এটার উপরে 25%। 25% মানে কত? 1/4, ওকে? তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত হবে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমার প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছরের অবচয় কেমনে ধরবো আমি? 60,000 টাকা। 60,000 থেকে কি করব? পূর্ববর্তী যত বছরের অবচয় ধরেছি, তো পূর্বে তো একটা বছরেরই অবচয় ধরেছি, তাহলে এই এক বছরের অবচয় 15,000 বাদ দেব, ঠিক আছে? গুণন 1/4, তাহলে কত হবে? 45,000 গুণন 1/4, দ্যাট মিনস 45,000কে আমি এখন কি করব? 4 দিয়ে ভাগ করতে হবে, রাইট? তাহলে আমরা দেখি একবার দিলে 4 যায়, 5কে নামাই, একবার দিলে 4 যায়। 11 দিয়ে কি কোনো অপশন আছে? দেখেন তো 11 দিয়ে একটাই অপশন আছে, দ্যাট মিনস আর না করলেও হবে, এটাই উত্তর। ঠিক আছে? বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? 25% মানে 1/4 কিভাবে বুঝবো? 25% সমান 25% তুলে দিয়ে 100 দিলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 25 দিয়ে কাটেন, ওপরে থাকে 1, নিচে থাকে 4, 4 25 100 না? যদি বলে 50%, 50% মানে কি ভাইয়া? 50% মানে ওপরে 50 নিচে 100, কাটাকাটি করেন, 50 1 50, 50 দুগুণে 100, তাহলে কত হবে? 1/2। বুঝতে পেরেছেন? এইভাবে হয়, ওকে? বুঝতে পেরেছেন? ওকে। এটা রাবিতা আসছিল এবছর, এই প্রশ্নটাও রাবিতা আসছিল, হ্যাঁ? মেডিসিন বইতে নাই কিন্তু প্রশ্ন ব্যাংকে আছে। পরে যাই দেখি, এই যে এই প্রশ্নটা জিএসটিতে আসছিল। কোথায় আসছিল? জিএসটিতে আসছিল 23-24 এই বছর, হ্যাঁ? প্রশ্ন ব্যাংকে আছে, জিএসটি প্রশ্ন ব্যাংকে আছে, কিন্তু এটা মেডিসিন বইতে নাই। পড়ি আমরা, দেখেন তাহলে এই প্রশ্নটা আমরা একটু পড়ি ভাইয়া, দেখেন। আচ্ছা, অপশন বের করেই পড়ি। দেখেন, একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল কত টাকা? ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা। পরিবহন খরচ ছিল কত টাকা? 50,000 টাকা, এবং সংস্থাপন ব্যয় ছিল 50,000 টাকা। তাহলে সম্পদের অর্জন মূল্য কত হবে সেটা আগে বের করি। অর্জন মূল্য হবে তাহলে 6 লাখ টাকা। এই যে 6 লাখ টাকা যে অর্জন মূল্য হবে, এটা কি বুঝতে পেরেছি ভাইয়া? এই প্রশ্নের অর্জন মূল্য যে 6 লাখ টাকা হবে, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলেন তো ভাইয়া, এই প্রশ্নের অর্জন মূল্য যে 6 লাখ টাকা হবে, এটা কি আমরা বুঝতে পেরেছি? ওকে। প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, ভগ্নাবশেষ মূল্য ছিল 35,000 টাকা। তাহলে আমাকে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত, তাই না? তাহলে 4 বছর পর্যন্ত আমাকে কাজ করতে হবে। তাহলে প্রথম কথা দেখেন, ভগ্নাবশেষ মূল্যটা আমার কোনো কাজে লাগবে না। লাগবে? 35,000 টাকা আমার কোনো কাজে লাগবে না। তাহলে আমাকে কি লাগবে? আমার হচ্ছে এখানে 200% ভাগ 4, তাহলে কত হবে? 50%। 50% আমার কি ভাইয়া? 50% হচ্ছে আমার অবচয়ের হার। তাহলে আমরা প্রথম বছরের অবচয় ধরি। কি করতে হবে? 6 লাখ টাকা ইন্টু 50% মানে কত? 1/2। তাহলে দেখেন 6 লাখের 1/2 মানে অর্ধেক, কত টাকা হবে? 3 লাখ টাকা হবে, রাইট?
তাহলে দ্বিতীয় বছরের অবচয় যখন ধরবো আমি কি করব, সম্পদের যে ক্রয় মূল্য আছে সেখান থেকে প্রথম বছরের পূর্ববর্তী বছরের অবচয় 3 লাখ টাকা, সেটাকে আমি বাদ দিব। তাহলে থাকে কত ভাইয়া, এটার উপরে আবার অর্ধেক করব। তার মানে দেখেন এখানে থাকে 3 লাখ, 3 লাখের অর্ধেক হবে কত, 1,50,000, রাইট। এবার আমি যখন তৃতীয় বছরের অবচয় ধরবো তখন আমি কি করব, তৃতীয় বছরের অবচয় ধরার সময় আমি আবার এই 6 লাখ থেকে আমি কি করব ভাইয়া, ক্রয় মূল্য থেকে পূর্ববর্তী 2 বছরের অবচয় ধরেছি না, তাহলে পূর্ববর্তী 2 বছরের অবচয়কে আমি বাদ দেব, তাহলে 4.5 লাখ টাকা আমি বাদ দেব, রাইট। এই 4.5 লাখ টাকার আবার কি করব, অর্ধেক করব। তাহলে 6 লাখ থেকে 4.5 লাখ বাদ দিলে থাকে কত, 1,50,000, 1,50,000-এর অর্ধেক করলে কত হবে বলেন তো, 75,000 টাকা হবে, হয়তো নাকি। চতুর্থ বছরের যখন আমি অবচয় ধরবো তখন আমি কি করব, চতুর্থ বছরের অবচয় ধরার সময় আমি আবার এই যে 6 লাখ থেকে আমি পূর্ববর্তী যে 3 বছর আছে, এবার কিন্তু 3 বছরের অবচয় ধরা হয়েছে আমার, ঠিক আছে। এই পূর্ববর্তী 3 বছরের অবচয়কে আমাকে বাদ দিতে হবে। তাহলে পূর্ববর্তী 3 বছরের অবচয় কত, 3 লাখ, একে 4 লাখ, তার মানে হচ্ছে 4,50,000, 4,50,000 আর 75 কত বলেন তো, 5,25,000 হয়, 5,25,000 হয় নাকি, 5,25,000 ইন্টু 1/2, তাহলে কত হবে ভাইয়া, 6 লাখ থেকে 5,25,000 বাদ দিলে থাকে 75,000। এই 75,000-এর অর্ধেক কত ভাইয়া, 75,000-এর অর্ধেক কত পারি না, তাহলে দেখেন 75,000 2 দিয়ে ভাগ দেন, তাহলে 3 দুগুণে কত হয়, 6 হয়। 3 দিয়ে কি অপশন আছে, 3 দিয়ে 2টা অপশন দেখতে পাচ্ছি, তাহলে 1, 5, তাহলে কয়বার যায়, 7 বার যায়, তাহলে কত হবে 14। 37 দিয়ে কি অপশন আছে, 37 দিয়ে একটাই অপশন আছে, ঠিক আছে। অঙ্কটা সহজ ছিল কিন্তু করতে অনেক সময় লাগবে, অঙ্কটা সহজ ছিল কিন্তু করতে অনেক সময় লাগবে। একজন বলেছে 200% কেমনে হইলো, যে বলছেন 200% কেমনে হইলো সে প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করবেন, ঠিক আছে। অবচয়ের প্রথম ক্লাস, অবচয়ের দ্বিতীয় ক্লাস, আজকে হচ্ছে অবচয়ের তৃতীয় ক্লাস, ঠিক আছে। আপনি একবারে প্রথম দিন থেকে অবচয়ের ক্লাস দেখা শুরু করবেন, বুঝতে পেরেছেন। এখন দেখেন ভাইয়া, ইজি না। এখন দেখেন একটা কথা বলে রাখি, শেখার সময় অবশ্যই শিখে যাব সব প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা যে পরীক্ষায় দিয়েছে চতুর্থ বছরের অবচয়, তার মানে আপনাকে ক্রমহ্রাস সময় আপনাকে 4 বার অবচয় নির্ণয় করতে হচ্ছে। এই 4 বার যদি অবচয় নির্ণয় করেন, আপনি যদি ক্যালকুলেশনে ভালো হন আপনার 1 মিনিট সময় লাগবে, আপনি যদি ক্যালকুলেশনে খারাপ হন আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় পাই আমরা, প্রথমে আমরা এটাকে স্কিপ করব, ঠিক আছে। যখনই দেখবেন আপনাকে চতুর্থ বছর, তৃতীয় এবং চতুর্থ বছরের অবচয় ধরতে বলছে, কোন পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে, লোভে পড়ে অবচয় ধরা যাবে না, এটাকে আমি স্কিপ করব, ঠিক আছে, এটাকে আমি স্কিপ করব। ওকে, প্রথমবার আমি এটা অ্যাটেম্পটই নিব না। যখন আমি দেখব দ্বিতীয় বছরের অবচয় কত, প্রথম বছরের অবচয় কত, কোন পদ্ধতিতে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে, যখন বলবে তখন আমি এটাতে প্রথমবারে আমি অ্যাটেম্প নিব। কিন্তু যখনই বলবে তৃতীয় বছরের অবচয় কত, চতুর্থ বছরের অবচয় কত, দ্যাট মিনস এই অঙ্ক করতে আপনাকে সময় লাগবে। আমি প্রথমবার কি করব, আমি প্রথমবার এটাকে স্কিপ করব, ঠিক আছে ভাইয়া। আমি প্রথমবার এই অঙ্কগুলোকে স্কিপ করব, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে। কিছু অঙ্ক আপনার পরীক্ষায় দিবে যেগুলো আপনি পারবেন কিন্তু আপনার সময় বেশি লাগবে, তো ওই অঙ্কগুলোকে আমি স্কিপ করব, বোঝা গেছে ভাইয়া। ওই ম্যাথগুলোকে আমি স্কিপ করব, তো এগুলো সম্পর্কে আমি পরে কথা বলবো, ঠিক আছে। পরে কখন কথা বলবো, যখন আমাদের প্রিপারেশনটা একবার কমপ্লিট হবে, যখন রিভিশন দিব, পরীক্ষার প্রশ্ন কেমন আসবে এই রিলেটেড যখন ক্লাসগুলো করব না, তখন আমরা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। আগে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ভাইয়া, আগে একটা জিনিস মনে রাখবেন, আমরা সব শিখব। এই প্রশ্নটা সমাধান করতে যদি আপনার 5 মিনিটও সময় লাগে, আপনার নার্ভাস হওয়া যাবে না। কেন? কারণ আপনি তো কেবল শিখছেন, আপনার অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া শুরু হওয়ার আপনার 1 মাসও হয়নি, ঠিক আছে। এটা নিয়ে মোটেও নার্ভাস হওয়া যাবে না। প্রথমবার যখন শিখবেন, কিছু কিছু ছেলে মেয়ে দেখে যে প্রবলেম সলভিং গ্রুপে পোস্ট করছেন, ভাইয়া ইংরেজি 20টা প্রশ্ন পড়তে 2 ঘন্টা লাগছে, অ্যাকাউন্টিং ম্যাথ নিয়ে বসতে 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কি করব? কিছু তো করা নাই ভাই, 24 ঘন্টা সময়, 12-14 ঘন্টা পড়েন অ্যাটলিস্ট, তারপরে না বলেন কি করব, ঠিক আছে। এটা নিয়ে নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। আপনি যখন একটা জিনিস শিখবেন, টিচারের ক্লাস করবেন, বাসায় তো ওটা সম্পর্কে 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই না আপনার মধ্যে সেটা আয়ত্ত হবে। সময় নিয়ে চিন্তা করা যাবে না, প্রচুর সময় পাবেন আপনি, জাস্ট সময়গুলোকে কাজে লাগাতে হবে। আপনি যদি সময় চলে যাচ্ছে এই হিসাবে যদি নার্ভাস হয়ে যান, তাহলে দেখবেন ওই সময়টা আপনার নষ্ট হবে, বরঞ্চ সময় লাগছে লাগুক। আমি এখন শিখছি, বেশি বেশি সময় দেব। যখন রিভিশনে যাবেন তখন দেখবেন, প্রথম রিভিশন যখন দিবেন তখন দেখবেন প্রথমবার আপনি যে সময় দিয়েছেন ওর সময়টা অর্ধেক হয়ে গেছে।
পরের বার যখন আপনি ফাইনাল রিভিশনে যাবেন তখন দেখবেন সময়টা আরও কমে গেছে, ইজি হবে। কিন্তু আপনি যদি না শিখে যদি অ্যাভয়েড করে যান যে ভাই আমার অনেক সময় লাগছে আমি পড়বো না, তাহলে দেখেন আপনার শেখাটা কিন্তু হইল না। তখন আপনি সেকেন্ড চান্সে যখন রিভিশন দিতে যাবেন তখন আপনি দেখবেন ওই সেকেন্ড রিভিশনও আপনার দেখবেন আরও বেশি সময় লাগছে, আর দেখবেন পরীক্ষা অনেক কাছে, তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন। ওকে, তো প্রথম শেখাটা আমরা খুব ভালো করে শিখবো। অ্যাকাউন্টিংয়ে যেমন আপনাদের আমি 30টা ক্লাস নিব, ঠিক আছে, প্রথমবারে 30টা ক্লাস নিয়ে সিলেবাস কমপ্লিট হবে, কিন্তু 30টারও বেশি হয়ে যাবে কারণ অলরেডি 2টা এক্সট্রা ক্লাস হয়ে গেছে। তো ধরেন আমি 35টায় ক্লাস নিলাম প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে যখন রিভিশন দিব তখন রিভিশনে ক্লাসের সংখ্যা হয়ে যাবে 15টা। এখন দেখেন আপনি যদি অ্যাভয়েড করে যান তাহলে কি হবে, আপনি যদি এখনই অ্যাভয়েড করে যান তাহলে আমি ওই যে 15টা যে ক্লাস নিব তখন কি আমি এত ডিটেল আলোচনা করব? তখন হয়তো এত ডিটেল আলোচনা করব না, তখন জাস্ট কঠিন কঠিন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর আপনি যদি ক্লাসগুলো এখন অ্যাভয়েড করেন, ক্লাসগুলো যদি না করেন, পড়াশোনা যদি না করেন, বাসায় যদি সময় বেশি না দেন, তাহলে ওই টাইমে কিন্তু আপনার কি হবে, ওই রিভিশন ক্লাসগুলো ধরতে আপনার প্রবলেম হয়ে যাবে। কারণ কি, কারণ আপনার শুরুতেই হচ্ছে ল্যাকিং আছে। আর আপনি যখন এখন বেশি বেশি করে সময় দিবেন, সময় দিয়ে দিয়ে যখন শিখবেন তখন রিভিশন ক্লাসগুলোও ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। আর রিভিশন ক্লাস হইলে আপনি বুঝে নেবেন যে পরীক্ষায় কি আসবে। বোঝা গেছে ভাইয়া? আমার কথা কি বোঝা গেছে? তো আপনি টেনশন করবেন না, প্রচুর সময় লাগুক কোনো সমস্যা নাই ভাই। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে তো প্রতিদিন আপনাকে 6-7 ঘন্টা, সরি অ্যাকাউন্টিং আর ইংলিশ মিলে তো প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা সময় দিতেই হবে। এই দুইটা অনেক কঠিন সাবজেক্ট, তাই না ভাইয়া? 5 থেকে 6 ঘন্টা আপনাকে সময় দিতেই হবে প্রতিদিন, অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা সময় আপনাকে ইংলিশ এবং অ্যাকাউন্টিং, আমি বলেছি অ্যাটলিস্ট সময় আপনাকে দিতেই হবে। এরপরে আসেন বাংলা। বাংলাতে মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা যদি সময় দেন এটা ইনাফ, ঠিক আছে, সি ইউনিটের জন্য। যদি মনে হয় আরও বেশি দেওয়া লাগবে দিবেন। আর আপনি একদিন পড়বেন ম্যানেজমেন্ট, অল্টার করে নেবেন, ঠিক আছে, একদিন পড়বেন ম্যানেজমেন্ট, একদিন পড়বেন আপনি ফাইন্যান্স বা মার্কেটিং। ওকে, ফাইন্যান্স মার্কেটিংয়ের পড়া খুবই অল্প, যেভাবে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে জাস্ট ফলো করেন। আপাতত এখন এত বেশি জোর দেওয়ার দরকার নাই ফাইন্যান্স মার্কেটিংয়ে, ঠিক আছে। সপ্তাহে আপনি ফাইন্যান্স মার্কেটিং আপনি 2 দিন পড়েন, সপ্তাহে আপনি ডেট করে নেবেন ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে, যেদিন ক্লাস হবে সেই দিন পড়বেন। আর অন্য আরেকটা ডেতে যেয়ে আপনি কি করবেন, আরেকবার ওই পড়াটাকে রিভিশন দিবেন, বা পরপর 2 দিনও নিতে পারেন। 2 দিন আপনি ফাইন্যান্স মার্কেটিংয়ের জন্য বরাদ্দ রাখেন, ইংলিশ অ্যাকাউন্টিং আপনি প্রতিদিন রাখেন, ঠিক আছে। তার সাথে সাথে একদিন আপনি বাংলাকে নেন, একদিন আপনি ম্যানেজমেন্টকে নেন, দেখবেন সুন্দর আপনার পড়া হয়ে যাবে, দেখবেন আপনার পড়াটা সুন্দর এগিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আর কি বলবো, কিন্তু বলেন। ওকে, মাথা খারাপ করার কিচ্ছু নাই, আপনি ট্র্যাকে থাকেন। হ্যাঁ, আপনি ট্র্যাকে থাকেন, মাথা খারাপ করবেন না, ইজিলি দেখবেন সব হয়ে যাবে। অ্যাডমিশন এত কঠিন না। রেওয়া মিলে এটাও জিএসটি, এটাও হচ্ছে বইতে নাই, মেডিসিন বইতে নাই, কিন্তু প্রশ্ন ব্যাংকে পাবেন, ঠিক আছে। জিএসটি যে প্রশ্ন ব্যাংকটা 23-24 সেখানে পাবেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে ভুল করে আসছিল, গাধারা ভুল করেছে এই প্রশ্নটা, ঠিক আছে, গাধারা ভুল করেছে। ফাইন্যান্স কিছু পারেন না, শহীদ স্যারকে ধরেন, ঠিক আছে। দেখেন, কিন্তু কিছু না, কিন্তু টেনশন করা যাবে না। রেওয়া মিলে মেশিনের মূল্য এবং পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ কত দেয়া আছে? 50,000 টাকা দেয়া আছে মেশিনের মূল্য, 20,000 টাকা দেয়া আছে কি পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ, তাই না? প্রথমেরটা হচ্ছে মেশিনের দাম, পরেরটা হচ্ছে পুঞ্জীভূত অপচয়। চলতি বছরে অপচয়ের পরিমাণ হয়েছে 4,500 টাকা। তাহলে মেশিনের পুস্তক মূল্য কত? কি মূল্য ভাইয়া? পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য মানে কি ভাইয়া? পুস্তক মূল্যর আরেকটা নাম হচ্ছে বই মূল্য, ঠিক আছে। ওকে, তাহলে এটার সূত্র হচ্ছে ভাইয়া ক্রয় মূল্য বা মেশিনের মূল্য যেটাই বলেন, মাইনাস কি, মাইনাস পুঞ্জীভূত অপচয়, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে দেখেন মেশিনের কি, মেশিনের মূল্য দেয়া আছে, তার মানে এটাই ক্রয় মূল্য বা অর্জন মূল্য। সেটা কত টাকা? 50,000 টাকা। ওকে ওকে, এখন পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ ছিল আগে কত? পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ ছিল আগে কত টাকা ভাইয়া? 20,000 টাকা। আর চলতি বছরে নতুন করে অপচয় হয়েছে কত? 4,500 টাকা। তাহলে টোটাল পুঞ্জীভূত অপচয় হইল কত? 24,500 টাকা, রাইট। পুঞ্জীভূত অপচয় মানে কি ভাইয়া? পুঞ্জীভূত অপচয় মানে যতগুলো অপচয় দেখবেন তার যোগফলই পুঞ্জীভূত অপচয়। তো আগে থেকে যতগুলো অপচয় ছিল তার মান ছিল কত? 20,000। আর বর্তমান বছরে নতুন করে আরেকটা অপচয় হয়েছে 4,500। তাহলে আগে যত অপচয় ছিল তার সাথে এই বছরের অপচয়টাকে যোগ করে দিই, তাহলে আমার টোটাল পুঞ্জীভূত অপচয় হইল 24,500। তাহলে 50,000 থেকে আপনি কি করবেন? 24,500কে বাদ দিয়ে দিবেন। তাহলে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে আমার 25,500 টাকা। এটাই হচ্ছে আমার কি পুস্তক মূল্য বা বই মূল্য। বোঝা গেছে ভাইয়া? বলেন।
26,500 হয়? হ্যাঁ, 26,500 হয় রে বাবা, বলেন শামীম রানা। হ্যাঁ, এত সোজাটাই ভুল করেছে। এত সোজাটা কেন ভুল করেছেন জানেন? এত সোজাটা কেন ভুল করেছেন জানেন? বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং পড়তেই সময় শেষ হয়ে যায় 14-15 ঘন্টা। এখন আপনি যদি অনলাইনের পড়া করেন, আপনি যদি অফলাইনের পড়া করেন, আপনি যদি আপনার প্রাইভেট মাস্টারের পড়া করেন, তাহলে 14 জায়গায় যদি ফলো করেন, তাহলে একই জিনিসের পিছে 3 বার সময় নষ্ট হবে। খুবই স্বাভাবিক, ব্রেনের প্রতি চাপ পড়বে। ওকে, এখন ধরেন 14-15 ঘন্টা কার লাগবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়তে? 14-15 ঘন্টা কার নষ্ট হবে? এটা নিয়ে ব্যাখ্যা দিয়ে দিই, ঠিক আছে? দেখেন, হ্যাঁ দেখেন, আপনার আমি একটু বলি, একজন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। হ্যাঁ, আজকের ক্লাসের পাশাপাশি আমি ঠিক করেছি একটু আউটসাইড নিয়ে কথা বলবো, কারণ আমি প্রবলেম সলভিংয়ে আপনাদের জিনিসগুলো দেখি। কাল শুক্রবার ছিল, কোনো ক্লাস ছিল না, তো আমি সব আপনাদের ব্যাপারগুলো বোঝার ট্রাই করেছি। ওকে, এখন দেখেন, বিষয় হয়েছে কি, হ্যাঁ, ক্লাসে যা পড়ায় এটাই কমপ্লিট করবেন ভাই, আর কিচ্ছু করা লাগবে না, বিশ্বাস করেন। ক্লাসে যা করায় এটাই আপনি কমপ্লিট করবেন, আপনাকে কিচ্ছু করা লাগবে না। আপনার মাথায় হয়তো মনে হইতে পারে, ভাইয়া কি করতে হবে, চান্স পাওয়ার জন্য আবার কি পড়বো? ভাই, চান্স পাওয়ার জন্য কি পড়বেন ওই জায়গাতে তো এখন আসেনি। আপনাকে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে যে যুদ্ধে যাইতে হইলে কি করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, সেটা কেবল শেখাচ্ছি বেসিক। এরপরে যখন রিভিশনে যাব তখন একটু মিডিয়াম লেভেল শিখাবো। তারপরে যখন যাব ফাইনাল ইউনিভার্সিটি ওয়াইজ প্রশ্ন কেমন হইতে পারে, তখন আপনাকে ফাইনাল যুদ্ধ করা শিখাবো। বোঝা গেছে? তো এত অ্যাডভান্স চিন্তা করে লাভ নাই। এখন একজন প্রশ্ন করেছে, ভাইয়া যে 14-15 ঘন্টা পড়ি খালি ইংলিশ অ্যাকাউন্টিং, এখন আপনি কেন পড়েন? আপনার আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন আমার কথার সাথে মিলাবেন, দেখবেন যে আপনি এটার ঘটনা খুঁজে পেয়েছেন। আপনি নিশ্চয়ই কোচিং করেন বা অন্য জায়গায় পড়েন, আবার অনলাইনেও পড়ছেন, ঠিক আছে? আপনি হয়তো 2 বা 3 জায়গায় বা আরও বেশি হইতে পারে সেই জায়গায় পড়াশোনা করছেন। এখন ধরেন আপনার অফলাইন কোচিংয়েরও পড়া পড়তে হচ্ছে, অনলাইন কোচিংয়েরও পড়া পড়তে হচ্ছে। 2 পড়ার রুটিন তো মিলবে না। ধরেন আমি অবজয় পড়াচ্ছি, ওরা দেখা যাচ্ছে আপনাকে সমন্বয় জাবেদা পড়াচ্ছে, তো আপনি চিন্তা করছেন 2 দিকে দৌড়ানোর। তাহলে 2 দিকে দৌড়ালে এক বিষয়ে তো ডাবল আপনাকে সময় দিতেই হবে, খুবই স্বাভাবিক। এটাই আপনার সাথে হচ্ছে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? যে প্রশ্ন করলেন। ওকে ওকে, জাস্ট ফলো, একটা জায়গা ফলো করেন, তাহলে দেখবেন যে কাজ হয়ে গেছে। কোচিংয়ে যারা ভর্তি হয়েছেন, কোচিংয়ে যাইতে পারেন, যে জায়গাতে সমস্যা থাকবে যে উইকলি যে টেস্টটা হয়, একদিনে যে পরীক্ষাটা হয়, সে উইকলি টেস্ট দিতে যান। কিন্তু কোচিংয়ে করার পর আমার যেটা এক্সপিরিয়েন্স, 80% স্টুডেন্টই কোচিংয়ে লাস্টিং করতে পারে না। কারণ আমি এই অবচয় কোচিংয়ে একদিন আপনাকে ক্লাস করাবে, 2 ঘন্টার ক্লাসে অবচয় শেষ, আমি আপনাকে 6 ঘন্টা ক্লাস করাচ্ছি অবচয়ের। তার মানে কি? ওকে, এই যে দেখছেন পারভিন আক্তারের কন্ডিশন আমি আগেই বলে দিয়েছি। এখন দেখছেন পারভিন আক্তার কিন্তু কমেন্ট করেছিল, এই যে বলেছে, রাইট স্যার আমি 2 জায়গাতে পড়ি। দেখছেন, এগুলো অভিজ্ঞতা জানি, তো জানা জায়গা থেকেই বলছি। ওকে, আসেন আমরা ক্লাসে চলে আসি, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে পুঞ্জীভূত অবচয় মানে এই জায়গাতে আমরা ভুল করি কি, দেখেন, আমরা হচ্ছে পুস্তক মূল্যের সূত্র সবাই জানি, ঠিক আছে? পুস্তক মূল্যের সূত্র আমরা সবাই জানি কি ভাইয়া? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এখন সবাই কি ভুলটা করেছিল জানেন? ওরা হচ্ছে ক্রয় মূল্য আছে কত, 50,000, এখান থেকে দেখেন আপনাকে টোপ দিয়েছে এই যে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত, 20,000 টাকা। ওরা মনে করেছে এই পুঞ্জীভূত অবচয়কে বাদ দিলে অঙ্ক হয়ে যাবে। উত্তর কত? উত্তর 30,000। দেখবেন অপশনে অবশ্যই 30,000 আছে, অপশনে অবশ্যই 30,000 আছে। আমি এখন অপশনগুলো শো করিনি, কিন্তু ভাইয়া পুঞ্জীভূত অবচয় মানে এটা আগের বছরগুলোর টোটাল অবচয়। তো চলতি বছরের যে অবচয়টা সেটা ধরতে হবে না, ধরেই তো আপনার টোটাল পুঞ্জীভূত অবচয় হবে, রাইট? তো সেজন্য এই পুঞ্জীভূত অবচয় মানে পূর্ববর্তী বছরের সকল অবচয়, আর এর সাথে চলতি বছরের অবচয়টাও যোগ দিতে হবে, তাহলেই না আপনি মোট পুঞ্জীভূত অবচয় পাবেন। আর এই মোট পুঞ্জীভূত অবচয়টাকে কি করতে হবে? ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে, তাহলে আপনি বর্তমান বছরের পুস্তক মূল্য পাবেন। বুঝতে পেরেছেন? এবার দেখেন আমি কি বললাম। আমাদের এখানেও অনেকে এই ভুলটা করেছিল যখন আপনি ম্যাথ সলভ করেছিলেন। হ্যাঁ, সেটা তো করবে, খুবই স্বাভাবিক। দেখেন আমি অপশনে বলছি কি 30,000 টাকা অপশনে আছে না? দেখছেন, এই যে দেখেন 30,000 টাকা অপশনে আছে। তো দাদাবাবুরা কি করবে? এটা আমাদের দাদাবাবু বলতে আবার ওই যে ইয়াদেরকে বোঝাচ্ছি, মানে আমাদের একটু যারা বেশি বুঝে, হ্যাঁ, ওই যে দাদা টাইপের লোকজন, একটু জ্ঞানী, আমাদের বড়, হ্যাঁ, আমাদের
বাবারও বাবা সেই দাদাকে বোঝাচ্ছি, ঠিক আছে? মানে যারা একটু বেশি বুঝে সেই দাদা বাবুরা কি করবে, এই 30,000 টাকা দিয়ে উত্তর দিয়ে চলে আসবে। ওকে, কিন্তু উত্তর কি 30,000 হবে? হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? তো ঠিক আছে, ওকে। তা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো একটু ভালো করে শিখতে হবে, এগুলো কিন্তু ভাইয়া পুরোটাই বেসিক। তো যারা এলোমেলো পড়াশোনা করে গেছে, বেসিক ভালো না, তারা কিন্তু এই প্রশ্নগুলো ভুল করে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বীরা টাইপ। হ্যাঁ, দেখেন তাহলে পরের প্রশ্নে যাই আমরা। দেখেন কি বলেছে, এটাও গুচ্ছের প্রশ্ন, জিএসটি প্রশ্ন। এটা আমি পড়াইছি, এটা আপনারা উত্তর করবেন। জিএসটি 23-24-এর প্রশ্ন, এটা আপনারা উত্তর করবেন, আমি বলবো না। বিক্রয়জনিত লাভ কখন হয় বলেন? আমি যেদিন পড়াই সেদিন আমি পড়াইছি কিন্তু এটা। ভাইয়া বলেন তো দেখি এটার উত্তর কি হবে, বলেন। আমি যেদিন ক্লাস করাই সেদিন কিন্তু এটা পড়াইছি, বিক্রয়জনিত লাভ ক্ষতির দিনে আমি কিন্তু লিখে দিয়েছিলাম। বলেন এটার উত্তর কত হবে ভাইয়া? এটার উত্তর কত হবে? বলেছে লাভ কখন হবে, বলেন তো লাভ কখন হয়? যখন বিক্রয় করলে আয় হয়, তাই না? তো আয়টা যখন বেশি হবে তখনই লাভ হবে। কার তুলনায়? পুস্তক মূল্যের তুলনায় অধিক হলে। কি অধিক হলে? বিক্রয় মূল্য বেশি হলে। তাহলে উত্তর কি হবে বলেন তো, বলেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক নাম্বার। উত্তর হবে ক নাম্বার, এ নাম্বার, তাই না ভাইয়া? আশা করি সবাই পারবেন, আমি এটা পড়াইছিলাম, লিখে দিয়েছিলাম। পরে যাই, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিএসটি কোশ্চেন, জিএসটি 23-24। ওকে, জিএসটি 23-24 একেবারে বেসিকের উপরে কিছু খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছিল। হ্যাঁ, এটা জিএসটি না রাবি, সম্ভবত জিএসটি। দেখি, দেখেন বারাকা লিমিটেড 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। কত টাকা দিয়ে মেশিন ক্রয় করেছে ভাইয়া? 5 লক্ষ টাকা দিয়ে। পরিবহন খরচ 2,000 টাকা। তাহলে 2,000 টাকা কি ভাইয়া? 2,000 টাকা পরিবহন খরচ। ওকে, আচ্ছা এটার উত্তর করেন আপনারা, এটার উত্তর করেন, আমি বলবো না, আমি পরে বলবো। দেখি এটার উত্তর আপনারা করবেন, আমি বলবো না। বলেন এটার উত্তর আপনারা করবেন। কি বলেছে দেখেন তো, মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে, মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে। তার মানে মেশিনের অর্জন মূল্য বের করতে বলেছে, তাই না ভাইয়া? মেশিনের মূল্য বের করতে বলেছে, রাইট? অর্থাৎ মেশিনের মূল্যটাকেই তো আমরা ডেবিট করব। বলেন মেশিনের মূল্য কত হবে, বলেন মেশিনের মূল্য কত হবে ভাইয়া? দেখি বলেন তো, কে বলতে পারে? ব্লার প্রবলেম করছে, বলেন তো। আচ্ছা, মেশিনের মূল্য কত হবে? ব্লার প্রবলেমটা যে কেন করে বুঝি না, বুঝছেন? মাঝে মাঝে করে, নেট প্রবলেম থাকলে মনে হয় করে এটা। এটার উত্তর কত হবে বলেন? একজন বলেছে 5,35,000, একজন বলেছে 5,32,000। নিশ্চয়ই কেউ কেউ প্রশ্ন ব্যাংক বের করেছে, বের করে উত্তর করছে। এটা আমি শিওর, অনেকে প্রশ্ন ব্যাংক বের করেছে, বের করে উত্তর করছে। আমি শিওর প্রশ্ন ব্যাংক বের করেছে, বের করে উত্তর করছে অনেকে। আচ্ছা দেখি, তাহলে দেখেন পরিবহন খরচ 2,000 টাকা, সংস্থাপন খরচ, তাহলে কি সংস্থাপন খরচটা যোগ হয় না ভাইয়া? 20,000 টাকা সংস্থাপন খরচটা যোগ হবে, রাইট? এই সংস্থাপন খরচটা যোগ হবে। ওকে, মেশিনটি চালু করার আগে পরীক্ষা খরচ 10,000 টাকা। কখন? চালু করার আগে। ভাইয়া চালু করার আগে মানে কি? ব্যবহার শুরু করার আগে যত খরচ সবগুলো অর্জন মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যায় না? প্রথম ক্লাস যারা যারা করেছেন তারা নোটটা বের করেন, বের করে ক্রয় মূল্য বা অর্জন মূল্য কিভাবে বের করে আমি শিখাইছিলাম না? তো সেখানে কি বলেছিলাম? ব্যবহার শুরু করার আগে, তার মানে কি মেশিন চালু করলেই তো ব্যবহার শুরু হয়। তো তার আগে খরচ ছিল কত টাকা? 10,000 টাকা। সেটিও তাহলে কি হবে? যোগ হবে। ওকে, উক্ত মেশিনের লাইসেন্স ফি 3,000 টাকা। ভাইয়া লাইসেন্স ফি কি আসে মেশিনের মূল্যের সাথে? মেশিনের মূল্যের সাথে লাইসেন্স ফি আসে না, লিখে দিয়েছিলাম। এবং কি বলেছে? দুর্ঘটনা বিমা খরচ, বিমা খরচও আসবে না। শুধুমাত্র কোন বিমা খরচ আসবে? যদি বলে পরিবহনাধীন বিমা খরচ। কোন বিমা খরচ? যদি বলতো পরিবহনাধীন বিমা খরচ তাহলে আসতো। এখানে বলেছে দুর্ঘটনা বিমা, তাহলে এটাও আসবে না। তাহলে এগুলোকে আমরা সব যোগ করি, তাহলেই তো উত্তর পেয়ে যাব। কত হবে? 5,32,000 টাকা। তাহলে আমাদের মেশিনের অর্জন মূল্যকে কি করতে হয়? ডেবিট করতে হয়। কত টাকা দিয়ে? 5,32,000 টাকা দিয়ে। সবাই বুঝছি ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি?
তাহলে এই জিনিসটা কি বুঝছেন? আমি যেদিনকে আপনাদের সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য পড়াইছিলাম সেদিন কি মনে আছে আমি কি বলেছিলাম ভাইয়া? সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্যকেই তো ডেবিট করব সম্পদ হিসাবে। তো আমি সেদিন কি বলেছিলাম? একটি সম্পদ ক্রয় থেকে শুরু করে ব্যবহার শুরু করার আগে পর্যন্ত যত খরচ হবে সব খরচগুলোকে যোগ করতে হয়। ওকে, তো সেখানে আসবে কি কি? সেখানে আসবে সম্পদ যত টাকা দিয়ে কিনেছি সেটা আসবে, সংস্থাপন ব্যয় আসবে, পরিবহন খরচ আসবে। এছাড়া আমি কি বলেছিলাম? সম্পদটা ব্যবহার শুরুর আগে যে যে খরচগুলো হয় সব খরচ আসবে। তো দেখেন এখানে বলেই দিয়েছে মেশিন চালু করার আগের খরচ, আগের পরীক্ষা খরচ, তার মানে কি ব্যবহারের আগের খরচ, তাহলে এটাও আসবে। আর কিছু কিছু কনফিউশন নিয়ে আমি বলেছিলাম, যেমন বীমা খরচ, এই বীমা খরচটা আসবে না কারণ এই খরচটা বারবার হয়, এটা মুনাফা জাতীয় খরচ, এটা আসবে না। কি বীমা খরচ আসবে শুধু বলেছিলাম? পরিবহনাধীন বীমা খরচ, তাই না ভাইয়া? পরিবহনাধীন বীমা খরচ এটা আসবে। ওকে, আর কি বলেছিলাম ভাইয়া? এই যে লাইসেন্স ফি, এই লাইসেন্স ফিটাও আসবে না। কেন? লাইসেন্সটাকে প্রতি বছর নবায়ন করতে হয়, এই খরচটা বারবার হবে, সে কারণে এই লাইসেন্স খরচটাও আসবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, কেন আসবে না বীমা খরচ আমি বলে দিয়েছি। হ্যাঁ, এই যে আজকেও বলে দিয়েছি, প্রথম ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম, আজকেও বলেছিলাম বীমা খরচ হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয় যেটা প্রতি বছর হয়। আর যে খরচগুলো প্রতি বছর বা বারবার হয় সেগুলো সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্যতে আসে না। ক্লিয়ার ভাইয়া? ওকে, পরিবহনের বীমাটা কি ভাই বারবার হবে? পরিবহনের বীমাটা কি? পরিবহনের বীমা খরচটা কি বারবার হয়? পরিবহনটা কি ব্যবহার শুরুর আগে হয় না? রাস্তায় যে পরিবহন খরচটা কি ব্যবহার শুরুর আগে হয় না? এবং এটা কি আপনি ওই পরিবহনের জন্য কি বারবার আপনি বীমা খরচ দিতেই থাকবেন? না ব্যবহার শুরু করার আগে আপনি শুধুমাত্র একবারই পরিবহন করবেন আর একবারই আপনি কি করবেন? এর জন্য বীমা করবেন, তাই না ভাইয়া? তো সেই কারণে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, যেটা বললাম সেটা মাথায় রাখেন, কেন আসবে কেন আসবে না এটা পরীক্ষার হলে আসবে না। ঠিক আছে, আর যদি জানতে ইচ্ছা হয় প্রথম ক্লাসটা দেখে নেবেন। ওকে ওকে, তাহলে ক্লিয়ার আশা করি। এটা পরে যাই, দেখেন এটার উত্তর করেন। কোন সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হয়? বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের কোন সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হয়? লাইসেন্স তো স্যার ব্যবসা করার আগে একবারই নিতে হয়। তাহলে উত্তর করে আসেন, একবার নিতে হয়। তাহলে বলে দিলাম যে লাইসেন্স নবায়ন ফি প্রতি বছর করতে হয়, লাইসেন্সটাকে নবায়ন করতে হয় প্রতি বছর। তারপরেও প্রশ্ন করছে যে স্যার একবারই তো লাইসেন্স নিতে হয়। ট্রেড লাইসেন্স কি একবার নিলে সারা জীবন পার হয়ে যায়? ব্যবসা বাণিজ্য করে কেউ যে একবারে ডিরেক্ট বলে দিলেন? আপনাদেরকে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আপনাদেরকে বলি, হ্যাঁ, বলার পরে আবার চ্যালেঞ্জ করেন যে স্যার একবারই তো নিতে হয়, মানে আমার চেয়ে বেশি জানেন। ব্যাপারটা হচ্ছে এইরকম, তাই না? দেখেন, সব লাইসেন্সই নবায়ন করতে হয়। ঠিক আছে, প্রতিটা লাইসেন্সই প্রতি বছর সরকারকে ফি দিয়ে নবায়ন করতে হয়। বোঝা গেছে? বলেন, তাহলে এটার উত্তর কি হবে? বলেন, কোন সম্পত্তির ওপর অবচয় ধরবো? হ্যাঁ, ঢাবিতে আসছে তাও আবার। তো আমরা তো সবাই জানি অবচয় ধরবো কোন সম্পদের ওপর? অবচয় ধরবো আমরা স্থায়ী সম্পদের ওপর, রাইট? খুবই সহজ প্রশ্ন ছিল। এটা কেন এখানে আসলো দেখেন। এরপরে যাই, দেখেন কি বলছে প্রশ্নটা ভাইয়া, সবাই সলভ করেন দেখি। এটা এখন যে প্রশ্নগুলো আসবে এগুলো আপনারাই পারবেন, আপনারা সলভ করবেন। দেখেন কি বলছে, আমাদেরকে বলছে একটি ব্যবসা প্রতিষ্ঠান 3,20,000 টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী 25% হারে অবচয় ধরতে হবে। 2 বছর পরে অবশিষ্ট বই মূল্য কত হবে? তাহলে বই মূল্য বা অর্জন মূল্য চেয়েছে কয় বছর পরে ভাইয়া? 2 বছর পরে। 2 বছর পরে, তাহলে আমাদের সূত্র কি হবে? বই মূল্য বা অর্জন মূল্য ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, তাই না ভাইয়া? তাহলে পুঞ্জীভূত অবচয়টা কয় বছরের লাগবে ভাইয়া? বলেছে 2 বছর পরে, তাহলে 2 বছরের অবচয় বের করতে হবে। এখন ভাইয়া দেখেন, যদি আমাদের অঙ্কটা সরলরৈখিক হতো, কি রৈখিক ভাইয়া? যদি অঙ্কটা আমার সরলরৈখিক হতো তাহলে 1 বছরের অবচয় বের করে সেটাকে আমি 2 দিয়ে গুণ করলে আমি পুঞ্জীভূত পেয়ে যেতাম। কিন্তু প্রশ্নটা তো ভাইয়া ক্রমহ্রাসমানের, তাহলে ক্রমহ্রাসমানের মানে কি? আপনাকে 2 বছরের অবচয় বের করতে হবে, রাইট? আপনাকে কিন্তু 2 বছরের অবচয় বের করতে হবে। 2 বছরের অবচয় বের করে তারপরে আপনাকে সেটাকে ক্রয় মূল্য থেকে মাইনাস করতে হবে, তাই তো নাকি? তাহলে ভাই আমরা অঙ্কটা একটু সলভ করার ট্রাই করি দেখি। তাহলে প্রতিষ্ঠান 3,20,000 টাকা দিয়ে যন্ত্র ক্রয় করেছে, ওকে, এর উপরে অবচয়ের হার দিয়ে দিয়েছে, তাহলে কষ্ট করার দরকার আছে? এটার মানে কি 1/4, তাহলে আমি প্রথম বছরের অবচয় পাবো।
তাহলে 4 দিয়ে যদি দিই তাহলে 8 বার যাই, তাহলে কত হবে ভাইয়া? 80 আর 3টা শূন্য, তার মানে 80,000 টাকা হচ্ছে আমার প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছরের অবচয় যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে? 3,20,000 টাকা থেকে আমাকে কি করতে হবে? -80,000 করতে হবে, করে তার উপরে আমাকে 1/4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3,20,000 থেকে আপনি যখন 80,000 বাদ দিবেন তখন কত হয় ভাইয়া বলেন তো? কত হয় বলেন তো? 3,20,000 থেকে 80,000 বাদ দিলে কত হয়? 60, তার মানে 2,40,000 টাকা হয়, রাইট? 2,40,000 টাকার আপনি 1/4 করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। 4 দিয়ে 24কে কাটেন, তাহলে কয়বার যায়? 6 বার, তার মানে 60,000। এখানে কত আসলো? 60,000 টাকা। তাহলে এখন 2 বছর পরে বলেছে না, তার মানে 2 বছরের টোটাল অবচয় কত হলো? 2 বছরের টোটাল অবচয় হইল 1,40,000 টাকা। দ্যাট মিনস 2 বছরের অবচয় হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন ক্রয় মূল্য ছিল কত? 3,20,000। এই 3,20,000 থেকে পুঞ্জীভূত অবচয় 1,40,000কে আপনি বাদ দেন, তাহলে কত থাকে বলেন তো? 40, তাহলে 1,80,000 টাকা থাকে মেবি, তাই না? যদি ভুল না করি, তাহলে এই 1,80,000ই আমার কি হবে ভাইয়া? 1,80,000 টাকাই হবে আমার 2 বছর শেষে অবশিষ্ট বই মূল্য। 2 বছর শেষে অবশিষ্ট বই মূল্য বা পুস্তক মূল্য, যেটাই বলেন না কেন, তাই না ভাইয়া? বলেন। সবাই বুঝতে পেরেছেন? কাটাকাটি করেছি মানে এটা ভাগই করেছি, আপনি যেমনে পারেন তেমনি করেন। ওকে, সবাই বুঝছি ভাইয়া? ওকে, অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রমহ্রাসমানের 2 বছর পরে আমাদের বইমূল্য কত, অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, নেক্সটে যাই। দেখেন, প্রাকৃতিক সম্পদের, এটা ঢাবি রিটেনে আসতে পারে, হ্যাঁ, ডিউ রিটেনে আসতে পারে এই প্রশ্নটা। হ্যাঁ, গত বছর এই কোয়ালিটির একটা দিয়েছিল। তো দেখেন, প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয় বলেন তো? উত্তর কি হবে? প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? কে বলতে পারে দেখি তো ভাইয়া? প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? কে বলতে পারে? প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে বলা হয় অবক্ষয়, তাই না? শূন্যীকরণ এটাও বলে, অথবা নিঃশেষকরণ, তাই না ভাইয়া? প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যায়। আর ইংরেজিতে একে কি যেন বলে বলেন তো? কে বলতে পারে দেখি? প্রথম ক্লাসে পড়াইছিলাম, কে বলতে পারে বলেন? ইংরেজিতে কি বলে? তো এগুলো যদি রিটেনে আসে, ঢাবি রিটেনে কিন্তু আসে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু লিখতে হবে, খালি অপশন দেখে পড়বো হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। ইংরেজিতে কি বলে বলেন? কে বলতে পারে দেখি? ইংলিশে কি বলে দেখি? কে বলতে পারে? ডিপ্লিশন, ভেরি গুড, থ্যাংক ইউ। যে বলেছেন তাকে ধন্যবাদ। ডিপ্লিশন বলে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। অবনমন খরচ মানে কি? অবনমন খরচ মানে হচ্ছে কমে যাওয়া, যে খরচটা কমে যায়। অবনমন মানে কমে যাওয়া, ঠিক আছে? পরে যাই। দেখেন, এই একটা প্রশ্ন, বুঝছেন? এই প্রশ্নটা হচ্ছে খুবই একটা কমন প্রশ্ন, যেটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় কিন্তু অনেক কঠিন, বুঝছেন? এই প্রশ্নটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় কিন্তু অনেক কঠিন। তো এই প্রশ্নটা মাঝে মধ্যে রাবিতে দিয়ে দেয়, গত বছরও দিয়েছিল এই প্রশ্নটা, বুঝছেন? তো এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে প্রচুর সময় লাগবে। এখন একটা জিনিস আমরা শিখে রাখি। হ্যাঁ, দেখেন, হয়তো পরীক্ষাতে এমনও হইতে পারে যে আপনাকে পরীক্ষাতে একটা এমন সংখ্যা দিল যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়। তো এখন একটু নোট করেন, ঠিক আছে? সাধারণত দেওয়ার সম্ভাবনা কম, আর যদি দেয়ও তাহলে আপনাকে সেম কোশ্চেনটাই দিবে, বুঝছেন? রাবি 7-8-এ প্রথমে দিয়েছিল যখন ক্যালকুলেটর ছিল, এরপরে বেগম রোকেয়াতে 17-18-তে দিয়েছিল, মানে হুবহু প্রশ্নটা কপি করেছে। তারা খেয়াল করেনি যে প্রশ্ন সলভ করতে ক্যালকুলেটর লাগবে কি লাগবে না। ওকে, এরপরে দেখেন, সেম প্রশ্ন আবার রাবি যেহেতু বিগত সালে দিয়েছিল, এরপরে মনে হয় 13-14 সালে একবার দিয়েছিল, আমার খেয়াল নাই। সেই প্রশ্ন আবার গত বছর রাবি দিয়েছে, কিন্তু এই প্রশ্ন অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে অনেক সময় লাগবে। ওকে, তো আমরা একটা কাজ করব, আমরা একটু খাতায় নোট করি যে বই মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয় কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতিতে। ওকে, একটু নোট করে রাখি সিস্টেমটা, যাতে করে এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা সরাসরি উত্তর করব। হ্যাঁ, এই প্রশ্ন আসলে সরাসরি আমরা মুখস্থ দাগাবো। আর যদি এই প্রশ্ন না আসে, অন্য প্রশ্ন দিয়ে দিল যেখানে বই মূল্য দেয়া আছে, দিয়ে আপনাকে ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, সেই টেকনিকটা আমরা এখন শিখবো। ওকে ভাইয়া, দেখি এক্সট্রা কথা হচ্ছে,
এক্সট্রা কথা যাতে না হয়, ঠিক আছে, এক্সট্রা কথা যেন না হয়। তাহলে দেখেন বই মূল্য থেকে আমরা কি নির্ণয় করব ভাইয়া, বই মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয় করব। তার মানে ক্রমরা সমান জের পদ্ধতিতে যখন বই মূল্য দেয়া থাকবে সেখান থেকে আমাকে যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমি কিভাবে বের করব, ঠিক আছে। দেখেন ভাইয়া বলেন তো ক্রমরা সমান জের পদ্ধতিতে কোন মূল্যের ওপর অবচয় ধরতে হয়, কে বলতে পারে দেখি। ক্রমরা সমান জের পদ্ধতিতে কোন মূল্যের উপরে অবচয় ধরতে হয়, কে বলতে পারে ভাইয়া দেখি তো, বলেন। এক্সট্রা কথা যাতে আর না হয়, ক্রমরা সমান জের পদ্ধতিতে কোন মূল্যের উপরে অবচয় ধরতে হয়, কে বলতে পারে। অবচয়যোগ্য মূল্য না ক্রয় মূল্যের উপর অবচয় ধরতে হয়, বলেন তো। বই মূল্যের উপর অবচয় ধরতে হয়, ভেরি গুড। আচ্ছা বই মূল্যের উপর অবচয় ধরতে হয়, ঠিক আছে। এখন বই মূল্য বা ক্রয় মূল্যের উপর অবচয় ধরতে হয়, তাই না। প্রথম বছরে তো ক্রয় মূল্যের উপরে ধরবো, কারণ প্রথম বছরে তো বই মূল্য থাকে না, তাই তো নাকি। প্রথম বছরে কোন মূল্য, প্রথম বছরে আমরা ক্রয় মূল্যের উপরে ধরবো, কারণ প্রথম বছরে কি বই মূল্য থাকে, থাকে না। তার মানে মনে রাখবেন ক্রমরা সমান জের পদ্ধতিতে প্রথম বছরে ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো আর দ্বিতীয় বছর থেকে আমরা বই মূল্যের উপর অবচয় ধরবো। ওকে ওকে, তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো প্রথম বছর, তার মানে আমরা কি বলতে পারি ক্রয় মূল্যের মান 100, এটা কি বলতে পারি ভাইয়া, বলেন আমাকে। যেহেতু আমরা ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো প্রথম বছর, কারণ এটা দেখেন আপনাকে কি বলেছে 3 বছর পর সম্পত্তির বই মূল্য, তাহলে 3 বছর পর মানে কি, কোন বছর থেকে, প্রথম বছর থেকে। প্রথম বছর থেকে 3 বছর পর আমার বই মূল্য দেয়া আছে। এখন আপনাকে জানতে চাচ্ছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি, প্রথম বছরের ক্রয় মূল্যটা কত সেটা জানতে চাচ্ছে। তাহলে একটা জিনিস দেখেন ভাইয়া, আমরা কি বলতে পারি যেহেতু আমরা ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো প্রথম বছর, দ্যাট মিনস ক্রয় মূল্যের মান 100, এটা কি বলতে পারি। কারণ আমরা কি শিখেছিলাম, পার্সেন্টেজ মানেই মনে রাখবেন যার উপরে পার্সেন্টেজ ধরতে বলে তার মান হচ্ছে 100। ওকে আচ্ছা, অবচয় কত বলেন তো, অবচয় ধরতে বলেছে কত পার্সেন্ট হারে আমাকে, অবচয় ধরতে বলেছে আমাকে 10% হারে, কত পার্সেন্ট হারে, 10% হারে। দ্যাট মিনস আমার অবচয় কত, অবচয় হচ্ছে 10। এখন বলেন তো ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিলে আমরা কি পাই বলেন তো, 90 পাবো না। এই 90টা কিসের মান, এই 90টা বই মূল্যের মান না, বলেন। আমরা কি শিখেছিলাম ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, তো পুঞ্জীভূত অবচয় মানে তো অবচয়, রাইট। পুঞ্জীভূত অবচয় মানে তো অবচয়, তাই তো নাকি। পুঞ্জীভূত অবচয়ের অবচয়ের মধ্যে পার্থক্য আছে, একই জিনিস। অবচয়কে যখন একসাথে যোগ করে দিই তখন তার নাম হয়ে যায় পুঞ্জীভূত অবচয়। ওকে, তাহলে আমাদের প্রথম বছরে অবচয় ছিল কত, সরি ক্রয় মূল্য ছিল 100, অবচয়ের হার বলেছে 10, তার মানে ক্রয় মূল্য থেকে অবচয়কে যখন আমরা মাইনাস করব তখন বই মূল্যের মান হবে 90। এটা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া, তখন আমাদের বই মূল্যের মান হবে 90। ভেরি গুড। এবার দেখেন বই মূল্য আমার প্রশ্নে দেয়া আছে কত, 51,030। ওকে ওকে, এর সাথে আমি গুণ দিব, কি গুণ দিব, কি বের করতে বলেছে, বলেছে ক্রয় মূল্য কত, সেজন্য ক্রয় মূল্য থাকবে ওপরে, ক্রয় মূল্য থাকবে কোথায়, ওপরে থাকবে। ক্রয় মূল্যের মান কত 100, তাহলে ওপরে থাকবে 100। কোথায় থেকে বের করতে বলেছে, বই মূল্যের মান দেয়া আছে তাই না, তার মানে বই মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে বলছে। তো বই মূল্যের মান কত 90, এই 90 থাকবে নিচে, হইল গুণ দিলাম। এখন কত বছর পরে বলেন তো, বলেছে 3 বছর পর, তাহলে এই ফ্যাক্টরটা আমরা গুণ দিব 3 বার, একবার হয়েছে, আরেকবার হয়েছে, আরো একবার হবে, এই যে 3 বার গুণ দিলাম, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করা যাবে হাতে কলমে, কিন্তু আপনাকে খুব কষ্ট করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, নানান কাহিনী করতে হবে। এটা যদি আপনি করেন দেখবেন ডিরেক্ট উত্তর আসবে 70,000 টাকা। এই 70,000 টাকাই হচ্ছে আপনার ক্রয় মূল্য। এখন এই সিস্টেমটা আমি কেন শিখবো, কারণ আপনার পরীক্ষাতে হতে পারে সেম প্রশ্ন দিয়েছে, দেওয়ার পরে এখানে এমন একটা মান দিয়েছে যেটাকে আপনি ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে। হইতে পারতো এখানে 2,70,000 টাকা দিয়েছে, কত দিয়েছে ভাইয়া, হইতে পারতো এখানে 2,70,000 টাকা দিয়েছে, তাহলে দেখেন আপনি কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করতে পারবেন এটা দিলে। এটা যদি দিত আপনাকে, আপনি কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করা যাইতো এটা, ঠিক আছে। তাহলে ফ্যাক্ট হচ্ছে সেটা না, এই প্রশ্নটাও হাতে কলমে ক্যালকুলেশন করা যাবে, কিন্তু প্রচুর সময় খাবে, শূন্য শূন্য কেটে আপনি এগুলো দিয়ে গুণ ভাগ করতে হবে, অনেক সময় যাবে, হাতে কলমে করতে পারবেন।
তো এই প্রশ্নটা খুবই একটা পরিচিতি প্রশ্ন, যদি আসে তাহলে উত্তর হবে 70,000 টাকা, মাথায় রাখবেন। আর এই প্রশ্ন বাদে যদি অন্য কোনো অপশন দিয়ে আসতো তাহলে সেম এই ফরম্যাটটা যদি আমরা ইউজ করতাম তাহলে উত্তর হয়ে যেত। এখানে যদি বলতো 2 বছর, হ্যাঁ 2 বছর পরে ক্রয় মূল্য কত, 2 বছর পরে ক্রয় মূল্য কত, হ্যাঁ অর্থাৎ দেখেন 3 না বলে যদি 2 দিত তাহলে আমি এটা 2 বার গুণ করতাম, 100 ভাগ 90 একবার, 100 ভাগ 90 2 বার। যদি 4 বছর বলতো তাহলে আমি এটা 4 বার গুণ দিতাম, 190 190 190 190। আমি কি করতাম, আমি 4 বার গুণ দিতাম। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা ভাইয়া? বলেন, আমি কি কথাটা বোঝাইতে পেরেছি? সবাই কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন তো, বলেন কে সালাম দিচ্ছে এখন এসে? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। তাহলে ঘটনা হচ্ছে এরকম, এটার ঘটনাটা হইল এরকম, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ক্লিয়ার সবাই? হ্যাঁ, উত্তর মুখস্থ করে যাবেন মানে কি, এই অঙ্কটা হচ্ছে কমন অঙ্ক, হ্যাঁ করতে করতে কিছু অঙ্কের উত্তর মুখস্থ হয়ে যায়। তো আপনার যদি মাথায় থাকে, একবারে মনে পড়েছে, তাহলে ওটা দাগাই দিবেন, কারণ আমার তো পারতে হবে ভাইয়া। কেমনে পারলেন সেটা তো বিষয় না, আমার মার্ক লাগবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এইচএসসিতে শিখাইছিলাম, এইচএসসিতে কিছু প্রবলেম থাকতো এই রিলেটেড। ওকে হ্যাঁ, এই অঙ্ক যদি দেয় তাহলে সেম অঙ্কই দিবে, কারণ সেম অঙ্কই আসে হুবহু। আর যদি অন্য সংখ্যা দিয়ে দেয়, সেম কনসেপ্ট দিয়ে আমরা সমাধান করব, ঠিক আছে? এটাও যারা একটু ক্যালকুলেশনে একটু পাকা আছেন তারা হাতে কলমে ক্যালকুলেশন করেন, 70,000ই বের হবে ওদের। হ্যাঁ ওকে, যে হৃদয় খান আপনি একটু বেশি কথা বলেন আজে বাজে, হ্যাঁ মানে একটু প্রসঙ্গের বাইরে একটু বেশি কথা বলেন, আর যখন মেন জায়গাতে পড়ানো হয় তখন বলেন যে স্যার এটা বুঝছি না, পারিনি, পড়বো না, মানে বুঝতে পারছি না, অঙ্ক করতে পারছি না, এই ধরনের কথাবার্তা বলেন, ঠিক আছে? পড়াশোনায় ফোকাস দিতে হবে। আপনাকে এর আগেও বলেছিলাম যে হৃদয় খান, এটা তো আপনি অপশন টেস্ট করছেন, হ্যাঁ ইফাস অপশন টেস্ট করছেন আপনি। এই অপশন টেস্টের কি সময় পাবেন পরীক্ষার হলে ভাই? অপশন টেস্ট একটা খারাপ জিনিস, ঠিক আছে? দেখেন, কোনটির ওপর অবচয় ধরা যায় না, উত্তর কি হবে বলেন তো ভাইয়া? এটার উত্তর কি হবে বলেন? মুখস্থ থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, ক্রমরা সমানে ঝামেলা হয়ে যাবে, তাহলে এটার উত্তর হবে ভূমি। ভূমির ওপরে অবচয় ধরা যায় না, রাইট? আচ্ছা, এটা পারেন? এই অঙ্কটা সলভ করতে পারেন? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা পারেন এই প্রশ্নটা? দেখেন কি বলেছে, একটি স্থায়ী সম্পদের 10% স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 15% হারে অবচয় ধার্য করলে বাৎসরিক অবচয়ের পার্থক্য হয় 250 টাকা। সম্পদের মূল্য কত ছিল? সম্পদের মূল্য কত ছিল? তাহলে দেখেন ঘটনাটা কি, 15% অবচয় এবং 10% অবচয়ের পার্থক্য কত টাকা বলেছে ভাইয়া? 250 টাকা, রাইট? এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? পার্থক্য মানে যে বিয়োগ, এটা তো বুঝেন নাকি? পার্থক্য মানে যে বিয়োগ, এটা তো বুঝেন নাকি? না এটা বুঝি না ভাইয়া? বলেন। ব্লার হচ্ছে, হ্যাঁ ব্লার যে কেন হচ্ছে, নেট প্রবলেম থাকলে সম্ভবত ব্লার হয়, বুঝি না, ব্লার মাঝে মাঝে হয়। এ পর্যন্ত কি বুঝছেন ভাইয়া? ব্লার হইলেও ঠিক হয়ে যাবে, এত অধৈর্য হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরতে হবে। এটা তো বুঝেন নাকি? ঘটনা তো এটাই বলেছে, 15% হারে অবচয় ধরলে যা হবে আর 10% হারে অবচয় ধরলে যা হবে তার পার্থক্য হচ্ছে 250 টাকা। তাহলে 15% মাইনাস 10%, দুইটার পার্থক্য কত হয়েছে? 250 টাকা হয়েছে, সমান 250। এটা তো লিখতে পারি নাকি? না এটা লিখতে পারি না বলেন? লিখতে পারি, ভেরি গুড। এখন দেখেন, তাহলে এটাকে যদি আমরা একটু সমান লিখি, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করবেন যে 15 থেকে 10% বাদ দিলে কত হয়, সে বলবে যে ভাইয়া 5% হয়। তাহলে 5% সমান 250 কি বলতে পারি? বলেন, এটা কি বলতে পারি? আমি ননলেই ব্লার হচ্ছে, তাহলে কি আমি একটু দড়ি দিয়ে বেঁধে ক্লাস নিব নাকি এখানে? বলেন তো একটু, তাহলে তো উপায় নাই। আচ্ছা, তাহলে এটা আমাদের কি 5% মানে ভাইয়া 250 হয়েছে, 5% মানে 250। ওকে, তাহলে 5% মানে যদি 250 হয়, এখন বের করতে বলেছে কি বলেন? সম্পদের মূল্য কত? সম্পদের মূল্য কত ভাইয়া বলেন তো? অবচয় ধরি কার উপরে? ক্রয় মূল্য বা সম্পদের মূল্যের উপরে না? তার মানে কি সম্পদের মূল্য কি 100? বলেন তো, এই সম্পদের মূল্য তো 100 হবে নাকি?
সম্পদের মূল্য তো সবসময় 100 হয় নাকি? এই 100-র উপরেই তো আমি অবচয় ধরি, একটু আগেই শিখলাম। তাহলে এখন আমাকে বলেন 250 আর 5% দুইটা একই ঘটনা না? সেম জিনিস দিয়ে ভাগ করতে পারি। 250 মানেই তো 5%, রাইট? তো আমার একটা ফর্মুলা আছে, যারা জানেন না শিখে নেন। দুইটা জিনিস যদি সমান হয় তাহলে একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায়। অবশ্যই টাকাটা থাকবে ওপরে, 250 হচ্ছে টাকা আর পার্সেন্টেজটা থাকবে নিচে, দিয়েছি ভাগ। প্রশ্নে কি বের করতে বলেছে? প্রশ্নে বলেছে সম্পদের মূল্য কত। সম্পদের মূল্য সবসময় 100% হবে, রাইট? কারণ সম্পদের মূল্যের ওপরেই আমরা কি করি? অবচয় ধরি। তো যার উপরে অবচয় ধরি তার মান কত? 100 হয়। তাহলে গুণ দিবেন আপনি 100 দিয়ে, তাহলে বের হয়ে যাবে। দেখেন 50 100 কত? 50 100 5000 হয়? বলেন তো, এটা হয় ভাইয়া? বলেন, এটা কি হয়? এই যে উত্তর, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? বলেন। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সম্পদের মূল্য জানতে চেয়েছে, আমরা কিসের উপরে অবচয় ধরি? অবশ্যই সম্পদের মূল্যের উপরে অবচয় ধরবো। এখন আপনি বলতে পারেন ভাইয়া এখানে তো কিছু বলেনি, তার মানে এটা তো সরলরৈখিক পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে তো আমরা ক্রয় মূল্যের উপরে অবচয় ধরি না। কার উপরে অবচয় ধরি? অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরি। তাহলে অবচয়যোগ্য মূল্য তো ভাইয়া 100 হওয়ার কথা, তাই তো নাকি? তাহলে তো হিসাবে ভাইয়া অবচয়যোগ্য মূল্য 100 হওয়ার কথা। তো ভাইয়া অবচয়যোগ্য মূল্যের উপরে কখন অবচয় ধরবো? যখন আমাদের কি থাকবে বলেন তো? যখন আমাদের ভগ্নাবশেষ মূল্য থাকবে। তো এই প্রশ্নে কি ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে? এই প্রশ্নে কি ভগ্নাবশেষ মূল্য আছে বলেন তো ভাইয়া? এই প্রশ্নে তো ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে এই প্রশ্নে যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তার মানে কি ক্রয় মূল্যটাই ভগ্নাবশেষ মূল্য হয়, সরি ক্রয় মূল্যটাই অবচয়যোগ্য মূল্য হয়ে যাবে না? এই অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে ভগ্নাবশেষ মূল্য না থাকলে কি ক্রয় মূল্যের উপরে অবচয় ধরবো না? দ্যাট মিনস যার উপরে অবচয় ধরি সেটা 100। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা যদি একটু ঘুরাই দেয় আপনাদেরকে, আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? এই প্রশ্নটা যদি আপনাকে একটু ঘুরাই দিত, কেমনে ঘুরাই দিত ভাইয়া? এই প্রশ্নে যদি আপনাকে আবার বলে দিত যে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আপনার ভগ্নাবশেষ মূল্য 500 টাকা, ঠিক আছে? আপনাকে বলে দিয়েছে ভগ্নাবশেষ মূল্য 500 টাকা, তাহলে আপনাকে বলেছে ক্রয় মূল্য কত বলেন, তখন কি হইতো ঘটনাটা বলেন? যেহেতু ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেয়া আছে, যেহেতু ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেয়া আছে, তাহলে আমরা কোন মূল্যের উপরে অবচয় ধরবো বলেন তো ভাইয়া? বলেন। যেহেতু ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেয়া আছে, রাইট, প্লাস করবেন। যেহেতু ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেয়া আছে, তাহলে কি আমি ক্রয় মূল্যের উপর অবচয় ধরতে পারবো না অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরবো বলেন তো? তখন কিন্তু আমি অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরবো, তাই না? সেজন্য তখন অবচয়যোগ্য মূল্যের মান হবে 100। তাহলে প্রথমে আমাকে তখন কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে 5% মানে 250। তাহলে আমরা যদি এখন 250-কে 5 দিয়ে কি করব? ভাগ করব, আর গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে গুণ দিব। দিলে যে 5000 টাকা পেলাম, এই 5000 টাকা কিন্তু তখন আমি অবচয়যোগ্য মূল্য পেলাম। কি পেলাম ভাইয়া? এটা কিন্তু আমি অবচয়যোগ্য মূল্য পেলাম, রাইট? এখন আমরা কি জানি? অবচয়যোগ্য মূল্যের সাথে যদি আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে যোগ করে দিই, তাহলে আমি কি ক্রয় মূল্য পাবো না? 5500। ভাইয়া এটা আবার আপনি কই পাইলেন? কেন ভাই? অবচয়যোগ্য মূল্যের একটা সূত্র আছে না? অবচয়যোগ্য মূল্যের সূত্রটা কি? এটা মুছে দিলাম। অবচয়যোগ্য মূল্যের সূত্র কি? অবচয়যোগ্য মূল্যের সূত্র হচ্ছে এরকম। অবচয়যোগ্য মূল্যের সূত্রটা ছিল এরকম, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে এই সূত্র থেকে যদি আমি এখন ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে এই অবচয়যোগ্য মূল্যের সাথে ভগ্নাবশেষ মূল্যটা যোগ করে দিতে হবে। মাইনাসকে এই পাশে নিয়ে আসেন, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এই দুইটা যোগ করলে তখন আমি কি পাবো? ক্রয় মূল্য পাবো। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন। মাথার উপর দিয়ে যাবে। বেসিক ক্লিয়ার না করতে পারলে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার না করতে পারলে মাথার উপর দিয়ে যাবে ভাইয়া, মাথার উপর দিয়ে যাবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি না বেশিরভাগ মানুষই বুঝতে পারেননি বলেন তো আমাকে? বলেন বলেন। ঠিক আছে, তাহলে ঘটনা হচ্ছে দেখেন, প্রশ্নে যদি কিছু বলা নাই তার মানে সম্পদের মূল্যটার উপরে আমাকে অবচয় ধরতে হবে, রাইট? প্রশ্নে কিচ্ছু বলা নাই তার মানে কি ক্রয় মূল্যের উপরেই অবচয় ধরবো। তার মানে এখানে ক্রয় মূল্যের মান বা সম্পদের মূল্যের মান 100। তো সেই জন্য আমাদের এই 5% মানে কি হইল? 250 হইল।
তাহলে এখন আমরা কি করব, 250 ভাগ 5 গুণন 100। যেহেতু এখানে ভগ্নাবশেষ মূল্য নাই, দ্যাট মিনস এই 100%ই হচ্ছে আমার ক্রয় মূল্য, মান পেয়ে গেলাম। ওকে, কিন্তু যদি ভগ্নাবশেষ মূল্য দিয়ে দিত, তার মানে কিন্তু 100 দিয়ে যদি আমরা গুণ করতাম অবচয়যোগ্য মূল্য পেতাম, আর অবচয়যোগ্য মূল্যের সাথে ভগ্নাবশেষ মূল্যকে যোগ করলে দেন আমরা ক্রয় মূল্য পাবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, আগের ক্লাস পরের ক্লাসের সমস্যা নাই। দেখেন একটা ঘটনা বুঝেন, অবচয়যোগ্য মূল্যের সূত্র কি আমরা জানি ভাই? বলেন তো। এই যে অবচয়যোগ্য মূল্যের সূত্রটাই আমরা জানি না, ঠিক আছে, সেজন্য সমস্যা হচ্ছে। এগুলো বেসিক। অবচয়যোগ্য মূল্য মানে কি ভাই? অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাই তো নাকি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান কি? অবচয়যোগ্য মূল্য। ওকে, এখন ভাইয়া যদি আমার অবচয়যোগ্য মূল্যের মান যদি দেয়া থাকে, দিয়ে যদি আমাকে বলে ক্রয় মূল্য বের করো, তাহলে আমরা কি করে বের করতে পারবো? তাহলে ক্রয় মূল্য, এই সূত্রটাকে কি আমরা এই করে লিখতে পারি? ক্রয় মূল্য সমান অবচয়যোগ্য মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য। এটা কি লেখা যায় এই সূত্র থেকে? এই সূত্র থেকে কি এটা লেখা যায় না যায় না বলেন? এই সূত্র থেকে কি এটা লেখা যায় বলেন? সবাই আমাকে একটু বলেন তো, সবাই বলেন, এই সূত্র থেকে কি এটা লেখা যায় না যায় না? বলেন তো ভাই, বলেন। এই সূত্র থেকে কি এটা লিখতে পারি ভাইয়া? বলেন তো, না পারি না? বলেন। পারি। এই পার্সোনাল কথাবার্তা ইনবক্সে যেয়ে বলেন। কে বুঝলো? ওরে কিছু বলার নাই, কিছু বলার নাই। এটা কি এখানে ইনবক্স পেয়েছেন নাকি, না চ্যাট বক্স পেয়েছেন? বলেন। আচ্ছা, এটা বলা যায়। তাহলে এটা যদি বলা যায়, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, এখানে আমি জাস্ট লাগাই দিলাম যে ভগ্নাবশেষ মূল্য। কি লাগাই দিলাম? এখানে আমি লাগাই দিলাম যে ভগ্নাবশেষ মূল্য সাপোজ 1000 টাকা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে যদি আমরা ভগ্নাবশেষ মূল্য 1000 টাকা লাগাই দিই, তাহলে কোনো পদ্ধতির কথা বলা নাই। দ্যাট মিনস এটা কোন পদ্ধতি ভাইয়া? এটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতির অঙ্ক। কোন পদ্ধতির অঙ্ক? সরল রৈখিক পদ্ধতির অঙ্ক। তাহলে যেহেতু অঙ্কে ভগ্নাবশেষ মূল্য আছে, তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। 15% আর 10%-এর পার্থক্য হচ্ছে 250 টাকা। তাহলে ভাইয়া 5% মানে তো 250, রাইট? এখন দেখেন, যেহেতু ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেয়া আছে, সরাসরি তো আপনি ক্রয় মূল্য বের করতে পারবেন না, তাই না? কারণ অবচয়টা ধরতে হয় কার উপরে? অবচয়টা ধরতে হয়, যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে অবচয়টা ধরতে হয় অবচয়যোগ্য মূল্যের উপরে। কার উপরে ভাইয়া? অবচয়যোগ্য মূল্যের উপরে। প্রথম ক্লাসের স্লাইড দেখেন, লিখে দেয়া আছে। ওকে, তাহলে আমাদের অবচয় ধরতে হয় অবচয়যোগ্য মূল্যের উপরে। তাহলে যার উপরে ধরতে হয় সব অঙ্কের ক্ষেত্রে ভাইয়া, শুধু এটা না, পার্সেন্টেজ যার উপরে ধরতে হয় তার মান হচ্ছে 100। তার মান কত? 100। তাহলে দেখেন তো ভাইয়া, 5% মানে 250। তার মানে আমি শিখাইলাম কি, 250-কে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন। আর আমি যেহেতু জানি অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরবো, তাহলে অবচয়যোগ্য মূল্য দিয়ে যদি আমি গুণ দিই, 100 দিয়ে যদি গুণ দিই, তাহলে যাকে দিয়ে গুণ দিব, যার মান দিয়ে, তার মানে টাকাটা আমি পাবো। তাহলে এখানে আসবে আমার কত টাকা? 5000 টাকা। তাহলে এই 5000 টাকা আমার কি দ্বারা হইলো ভাইয়া? এই 5000 টাকা আমার বের হলো অবচয়যোগ্য মূল্য। কেমনে বুঝলাম এটা অবচয়যোগ্য মূল্য হইলো? কারণ অবচয়যোগ্য মূল্যের মান হচ্ছে 100। 100 দিয়ে গুণ দিয়েছি, তার মানে অবচয়যোগ্য মূল্য পেলাম। ওকে ওকে, এবার দেখেন ভাইয়া, তাহলে আমাকে বের করতে বলেছে কি, সম্পদের মূল্য কত? সম্পদের মূল্য মানে ক্রয় মূল্য। তাহলে এই যে ক্রয় মূল্যের যে সূত্রটা, সেখানে আমি কি লিখেছিলাম? অবচয়যোগ্য মূল্য কত বের হয়েছে? 5000। এর সাথে আমি যোগ করব কি? ভগ্নাবশেষ মূল্য। এই যে ভগ্নাবশেষ মূল্য 1000, 1000 যোগ করে দেন, তাহলে কত হইলো ভাইয়া? 6000 হইলো। বলেন, এরপরে না বুঝলে কি করতে হবে বলেন? একজন কেবল ঘুম থেকে উঠে বলছে যে ভগ্নাবশেষ মূল্য তো প্রশ্নে নাই স্যার। আমি শেখাচ্ছি, যদি প্রশ্নে দেয়া থাকে সেটা কি করতে হবে, ঠিক আছে, সেটা আমি শেখাচ্ছি। দেয়া নাই, প্রশ্ন তো থাকতেও পারে, সেটা আমি শেখাচ্ছি। বোঝা গেছে? 15% আর 10%-এর পার্থক্য বুঝি নাই, প্রশ্ন করেন বুঝে যাবেন। 10% স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। 15% হারে অবচয় ধার্য করলে বাৎসরিক অবচয়ের পার্থক্য হয়
250 টাকা, তার মানে কি 10% আর 15% হারে যদি অবচয় ধরেন তাহলে এই দুইটার পার্থক্য মানে বিয়োগফল, তাহলে হয় 250 টাকা। এবার ক্যালকুলেশন করেন, বুঝে যাবেন, ঠিক আছে? এটা এত না বোঝার কিছু নাই। শেষ করে দিয়ে এসে প্রথমে বলছেন যে বুঝিনি, পরে কি বলছে বার্ষিক অবচয় হার কত, বের করেন। এটা বের করেন সবাই, এটা বের করেন তো দেখি বার্ষিক অবচয়ের হার কত। কি বলেছে, একটি মেশিন 4 লাখ টাকায় ক্রয় করা হয়েছে, ব্যবহারযোগ্য সময় শেষে মেশিনটির অবশিষ্ট মূল্যর 10% নির্ধারণ করা হয়েছে, সরলরৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় 7,500 টাকা লিপিবদ্ধ করা হয়েছে, বার্ষিক অবচয় কত, বের করেন। বার্ষিক অবচয় হার কত, অবচয়ের হার বের করতে বলেছে, করেন তো ভাই, করেন। কোন পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করতে বলেছে, দেখি করেন, এটা বের করেন। ব্লার হচ্ছে কেন আজকে, নেট প্রবলেম থাকলে মেবি ব্লার হয়ে যায়, দাঁড়ান। ওয়েট, একটু ব্লারটা ঠিক করতে পারি নাকি দেখি, এত বেশি ব্লার হয়ে গেল, আরো নষ্ট করে দিলাম নাকি, দাঁড়ান দেখা যাবে, দাঁড়ান। আচ্ছা দেখেন, এবার করেন দেখি, আজকে মেবি নেট প্রবলেম হইলে একটু ব্লারের সমস্যা হয়, বুঝছেন? তাও ব্লার হয়েছে। এই ব্লার প্রবলেমটা কেন হয় বলেন তো, ব্লার ঠিক করার বুদ্ধি কি বলেন? আচ্ছা, অবচয়ের হার কত বলেন? সরে দাঁড়ালে তো ব্লার হয়ে যাবে আবার, দেখেন সরে দাঁড়ালে আবার ব্লার হয়ে যাবে। নেট মনে হয় আজকে প্রবলেম একটু। আচ্ছা তাহলে দেখি, আমি হচ্ছে অবচয়ের হার বের করা 2টা নিয়ম শিখাইছিলাম, রাইট? মনে আছে আপনাদের? অবচয়ের হার বের করার আমি 2টা নিয়ম শিখাইছিলাম, তাই না ভাইয়া? অবচয়ের হার নির্ণয় করার 2টা নিয়ম শিখাইছিলাম। কি কি নিয়ম বলেন? অবচয়ের হার বের করার আমি 2টা নিয়ম শিখাইছিলাম। নিয়ম নাম্বার 1, যখন আয়ুষ্কাল দেয়া থাকে, কি দেয়া থাকে? আয়ুষ্কাল দেয়া থাকে যখন, রাইট? তা আয়ুষ্কাল দেয়া থাকলে তো খুব সহজ, সরলরৈখিক পদ্ধতিতে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, তাই না ভাইয়া? যখন আয়ুষ্কাল দেয়া থাকে, এটা একটা রুল ছিল, তাই না? আর যখন আয়ুষ্কাল দেয়া না থাকে, তাই না, যখন আয়ুষ্কাল দেয়া না থাকে তখন একটা রুল শিখাইছিলাম, সেটা কি বলেন তো? সেটা ছিল অবচয়যোগ্য মূল্য। কি মূল্য ভাইয়া? অবচয়যোগ্য মূল্য। তখন সূত্রটা ছিল এরকম, বার্ষিক অবচয় ডিভাইডেড বাই অবচয়যোগ্য মূল্য গুণন 100। এই দুইটাই তো নাকি সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে এই দুইটাই, রাইট? এই দুইটাই হচ্ছে আমাদের সূত্র। এখন এর প্রশ্নে কি আয়ুষ্কাল দেওয়া আছে? আমি তো দেখতে পাচ্ছি না, তার মানে এই সূত্রটা খাটবে না। তাহলে এই সূত্র যদি না খাটে তাহলে ডেফিনেটলি এই সূত্র দিয়ে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমাদেরকে সূত্র এটা আঙুল বাঁকা করতে হবে, এই 2 নম্বর সূত্র দিয়ে আমাকে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে 2 নম্বর সূত্র দিয়ে যদি আমরা অঙ্ক সমাধান করি, তাহলে এখানে কি বলেছে দেখেন তো, মাসিক অবচয় বলা আছে কত? 7,500। আমার তো লাগবে বার্ষিক অবচয়। তাহলে আমি কি করব? 7,500কে আমি গুণ দিব কত দিয়ে? 12 দিয়ে গুণ দিব, তাই না? তাহলে 7,500কে আমি যদি 12 দিয়ে গুণ দিই তাহলে কতবার যায় বলেন তো? 7,500কে যদি আমি 10 দিয়ে গুণ দিই তাহলে কতবার যাবে বলেন? 10 দিয়ে গুণ দিলে যাবে হচ্ছে আমাদের 75,000, তাই না? যোগ বাকি থাকলো কত? বাকি থাকলো 2। তাহলে 7,500কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে হবে কত? 15,000 হবে। তাহলে আমাদের টোটাল বার্ষিক অবচয় কত হইল? বার্ষিক অবচয় হয়েছে আমার 90,000 টাকা, ঠিক আছে? তাহলে এখানে আপনি বসান 90,000 টাকা।
বসাইলাম আমি 90,000 টাকা, বুঝতে পেরেছেন? বার্ষিক অবচয় পেলাম। এখন বার্ষিক অবচয় যদি 90,000 টাকা হয়, তাহলে আমাকে এখন কি করতে হবে ভাইয়া? অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্যের সূত্র কি? আমরা 4 লাখ টাকা দিয়ে আমি সম্পদটা কিনেছি, আর ব্যবহারযোগ্য সময় শেষে মানে কি আয়ুষ্কাল শেষে অবশিষ্ট মূল্য ক্রয় মূল্যের 10%। তার মানে আয়ুষ্কাল শেষে যে মূল্যটা সেটাকে আমি কি বলি? ভগ্নাবশেষ মূল্য বলি। তাহলে ভগ্নাবশেষ মূল্য কি বলেছে? ক্রয় মূল্যের 10%। তাহলে ক্রয় মূল্য যদি 40,000 হয়, তাহলে 40,000-এর 10% কত হয় ভাইয়া বলেন তো? 40,000-এর 10% হচ্ছে 4 লাখ টাকা, 10% 40,000 টাকা, রাইট? তার মানে আমি ক্রয় মূল্য থেকে এই যে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কত হবে? 3,60,000 টাকা। তাহলে এখন আমরা 3,60,000 টাকা কি করব? এখানে বসাবো অবচয়যোগ্য মূল্য, গুণন কি? গুণন 100। 3 শূন্য কাটেন, কাটলাম, 1 শূন্য কাটেন, কাটলাম, 9 দিয়ে 36কে দিলে থাকে 4, 4 দিয়ে 100কে কাটলে কত হবে? 25 হবে। 100 দিয়ে যেহেতু গুণ লাগাইছি, তাহলে উত্তর হবে 25%। ওকে, উত্তর কত? 25%। সবাই বুঝছেন? ও রে, এবার বুঝছি, এবারই তো বুঝবেন। অঙ্কটা কি মজার একটা অঙ্ক ছিল না ভাইয়া? অঙ্কটা কি মজার একটা অঙ্ক ছিল না? তো এই অঙ্কটা কি পারা উচিত ছিল না ভাইয়া? এই রুল তো আমরা পড়েছি, তো রুল যেহেতু পড়লাম তাহলে অ্যাপ্লাই করতে কেন পারছি না আমরা? প্রশ্ন হচ্ছে এখানে, রুল যেহেতু আমরা পড়লাম তাহলে অ্যাপ্লাই কেন করতে পারছি না ভাইয়া বলেন? আশা করি সকলে বুঝছেন। ঠিক আছে, অঙ্কটা মেডিসিন বইতে আছে, স্টার দিয়ে রাখবেন। হ্যাঁ, স্টার দিয়ে রাখবেন ম্যাথটা। ওকে ওকে, থ্যাংক ইউ। অনেকে পেরেছেন, অনেকে 25% উত্তর করেছেন, অনেকে পেরেছেন। দেখেন এই প্রশ্নটা আমরা একটু পড়ি। স্থায়ী সম্পদের ক্রয় 5,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,000। তা আমি যে শিটমিট দিয়েছি সেখানে লেখা আছে অ্যাকচুয়ালি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি। যদি 20% হারে অবচয় এবং রেজিডিয়াল ভ্যালু 500 টাকা হয়। রেজিডিয়াল ভ্যালু মানে কি ভাইয়া? রেজিডিয়াল ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কি মূল্য? ভগ্নাবশেষ মূল্য। আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে কি ভাইয়া? পুঞ্জীভূত অবচয়। ওকে, তাহলে এ বছরে অবচয় কত হবে যদি রেডিউসিং ব্যালেন্স মেথড ফলো করা হয়? রেডিউস মানে কি? কমে যাওয়া। তার মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আপনাকে এ বছরের অবচয় নির্ণয় করতে বলছে। তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 5,000 মাইনাস আমরা কি জানি? পুঞ্জীভূত অবচয়কে বাদ দিতে হয়, তাই না? যেহেতু আমরা বই মূল্যের উপর অবচয় ধরবো, তাহলে বই মূল্য কত বের হবে? 2,000 টাকা। 2,000 টাকার উপরে অবচয় ধরতে বলেছে কত? 20%, তাই না? তাহলে আমরা যদি এই শূন্য কাটি তাহলে কত হবে? 200 দুগুণে 400 টাকা, তাই না ভাইয়া? অবচয় কত হবে? 400 টাকা হবে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পেরেছেন না বুঝিনি বলেন? তাহলে অবচয় কত হবে? 400 টাকা হবে। সবাই কি বুঝছি ভাইয়া বলেন? তাহলে আমরা যেহেতু এখানে অঙ্কে কি দেয়া আছে? পুঞ্জীভূত অবচয় দেয়া আছে, দ্যাট মিনস আমাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি পুঞ্জীভূত অবচয় দেয়া থাকে তাহলে আমাকে অবচয় ধরতে হবে কোন মূল্যের ওপরে? বই মূল্যের ওপরে। তাহলে বই মূল্যের সূত্র কি? সম্পদের মূল্য 5,000 মাইনাস এই যে পুঞ্জীভূত অবচয় 3,000। তাহলে আমি বই মূল্য পেয়ে যাব কত? বই মূল্য পেয়ে যাব 2,000। এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতি যেহেতু বলেছে অবচয়ের হার লাগবে, সেটাও প্রশ্নে দিয়ে দিয়েছে অবচয়ের হার 20%। তাহলে কত টাকা হয়? 400 টাকা হয়। ওকে ভাইয়া, ক্লিয়ার? এটাও আরেকবার বোঝাইতে হবে? কি এক কপাল ভাই, এটাও বুঝতে পারছেন না? তাহলে কেমন পড়াশোনা করছেন বলেন? এটা তো একবারে সিম্পল অঙ্ক রে বাবা, এটা কেন বুঝছেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোন মূল্যের ওপর অবচয় ধরবো? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোন মূল্যের উপরে অবচয় ধরি? বেসিক তো রে ভাই। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা বই মূল্যের উপর অবচয় ধরবো, তাই তো নাকি? প্রথম বছরে আমরা ক্রয় মূল্যের উপরে ধরবো, আর এর পরের বছরগুলোতে বই মূল্যের উপরে ধরবো। তাহলে যেহেতু অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবচয় যেহেতু দিয়েই দিয়েছে, তার মানে কি এটা কি প্রথম বছরের অঙ্ক না? তাহলে আমাদেরকে বই মূল্যের উপরে ধরতে হবে। তো বই মূল্য বের করেন, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে দেন, তাহলে তো বই মূল্য পেয়ে যাচ্ছেন। যখন আপনি বই মূল্য বের করতে পারবেন তখন অবশ্যই আপনাকে বই মূল্যের উপর অবচয় ধরতে হবে। ঠিক আছে, এখন বই মূল্যের উপরে পার্সেন্টেজ করে দেন, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, ওকে ওকে। কাউকে টার্গেট করে কেউ কথাবার্তা বলবেন না, ঠিক আছে? এখন কি বলছে এটা বলেন তো? 5 বছর, ভগ্নাবশেষ মূল্য এত, অবচয়ের হার কত? এটা বের করেন সবাই দেখি। ও দাঁড়ান, এটা আমি অপশন দিই, দাঁড়ান, এই প্রশ্নটা আমি অপশন দিই।
এটা বের করেন তো ভাইয়া সবাই। আহা, উত্তর আবার ইয়া সহ চলে আসলো। আচ্ছা, এটা সবাই একটু বের করেন তো দেখি। হ্যাঁ, প্যাচমুক্ত অঙ্ক এটা সবাই বের করেন। দেখেন, এটা অবচয়ের হার বের করেন তো ভাই, এটার উত্তর কত হবে বলেন, আপনারাই বলেন, অপশন ছাড়া বলেন এটার উত্তর কত হবে বলেন, অপশন ছাড়া বলেন এটার উত্তর কত হবে। হ্যাঁ, ব্লার দূর হয়ে যাবে, বলেন অপশন ছাড়া বলেন তো এটার উত্তর কত হবে ভাইয়া, বলেন অপশন ছাড়া বলেন। 40% কেমনে হয়? গাধার মতো উত্তর করছেন, গাধার মতো উত্তর করছেন। 40% কিভাবে উত্তর হয়? 40% গাধার মতো উত্তর করলেন 40%। 200% আপনাকে এখানে কে করতে বলেছে? এখানে কি বলেছে যে ক্রমরা সমান? এখানে কি আপনাকে বলেছে ক্রমরা সমান পদ্ধতি যে গাধার মতো উত্তর করছেন 200%? বলেন, আমি তো কোনো অপশনই দিইনি, আপনি 200% কেন করছেন ভাই? বলেন। বেশি জুম হয়নি, প্রতিদিন যেভাবে ক্লাস নিই সেভাবে নিচ্ছি আজকেও। গাধার মতো উত্তর করছেন কেন? যদি কোনো পদ্ধতি না বলে, যদি কোনো পদ্ধতি না বলে তাহলে সব অবশ্যই কোন পদ্ধতিতে সমাধান করতে হবে? কোনো পদ্ধতি না বললে সরল রৈখিকের সমাধান করব। তাহলে যেহেতু আমাদের এখানে কি দেয়া আছে, অবচয় আয়ুষ্কাল দেয়া আছে, তাহলে আমাদের কত হবে? 20% হবে না উত্তর? উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 20%, রাইট? উত্তর কত হবে? 20% হবে, ঠিক আছে? উত্তর হবে 20%। কিছু না বললে আমরা কোন পদ্ধতিতে করব? সরলরৈখিকে করব। কিন্তু কিছু না বললে আমরা সরলরৈখিকের সমাধান করব। তো সরলরৈখিকের সমাধান করার পরে আমরা দেখতে পাচ্ছি অপশনে কি 20% আছে? দেখেন তো, সরলরৈখিকের সমাধান করার পরে অপশনে কি আমরা দেখতে পাচ্ছি অপশনে কি 20% আছে ভাইয়া? অপশনে 20% নাই, তার মানে এটা সরলরৈখিকে উত্তর করলে হবে না। তাহলে তার নিয়ম বাকি থাকে একটাই, সেটা ক্রমরা সমান। কেন? কারণ বর্ষ সংখ্যার উৎপাদন এককে তো আর ইয়া করা যায় না, হার নির্ণয় করা যায় না। তাহলে এবার ক্রমরা সমানে করেন, 200% ডিভাইডেড বাই 5, তাহলে কত হবে? 40%। পাচ্ছি এবার উত্তর? পাচ্ছি। তার মানে আমাকে উত্তর করতে হবে ক্রমরা সমানে। বিষয়টা কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন তো, বিষয়টা কি বোঝাতে পারলাম? তাহলে আপনি আবার ওইরকম মনে করে রাখেন না যে ভাইয়া সরলরৈখিক কিছু না বললে সরলরৈখিক, তো সরলরৈখিকে উত্তর করে দেখছে যে উত্তর নাই, তার মানে প্রশ্ন ভুল। এই চিন্তা মাথায় নিলে কিন্তু হবে না, ঠিক আছে? এই চিন্তা মাথায় নিলে কিন্তু হবে না। আশা করি বিষয়টা বোঝাইতে পেরেছি। এবার দেখেন আমাকে কি বলেছে, মুনাফা অথবা ক্ষতি কত টাকা হবে, ঠিক আছে? মুনাফা বা ক্ষতি কত টাকা হবে, এটা ঢাবি রিটেনে আসতে পারে এই প্রশ্নটা, আবার জিএসটি তো আসতে পারে, ঠিক আছে? এবছরে ঢাবি রিটেনে এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? এখন দেখেন, মুনাফা বা ক্ষতি কত টাকা হবে এমন যদি বলে, তাহলে আমার মুনাফা ক্ষতি বের করতে অবশ্যই আপনার বই মূল্য লাগবে। কি মূল্য লাগবে? বই মূল্য লাগবে, ঠিক আছে? মুনাফা বা ক্ষতি বের করতে বললে বই মূল্য ছাড়া বের করা যাবে না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা আমার। এখন আমরা একটু প্রশ্নটা পড়ি, এটা কি বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করতে বলেছে না কি লাভ ক্ষতি বের করতে বলেছে সেটা আমি পড়ি, দেখি। 1997 সালে 1 জানুয়ারি তারিখে 80,000 টাকায় একটি দালান ক্রয় করে 1981 সালে ডিসেম্বর মাসে দালানের নিট বইমূল্য ছিল 64,000 টাকা। তো বইমূল্য তো দিয়েই দিয়েছে 64,000 টাকা, ভেরি গুড। এবং বাজার মূল্য ছিল 1 লাখ টাকা। 1982 সালের 1 জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ 72,000 টাকা পরিশোধ করে। তাহলে দেখেন, যে সম্পদের বইমূল্য ছিল 64,000 টাকা সেটা কি হয়েছে? আগুনে পুড়ে গেছে। তো আগুনে পুড়ে গেছে ভালো কথা, আপনার বীমা করা ছিল, তখন বীমা কোম্পানি আপনাকে কি করেছে? 72,000 টাকা দিয়েছে, ঠিক আছে? আগুনে পুড়ে গেলে যে বীমা দাবি পরিশোধ করতে হয়, ক্ষতিপূরণ দিয়েছে 72,000 টাকা, ঠিক আছে? তাহলে দেখেন তো, 64,000 টাকার একটা সম্পদ যার বইমূল্য আছে, সেটার জন্য বীমা কোম্পানি আপনাকে কত টাকা দিচ্ছে ক্ষতিপূরণ? 72,000 টাকা দিচ্ছে। এখন আপনাকে বলেছে লাভ হইল না ক্ষতি হইল এতে করে? দেখেন, 64,000 টাকার একটা সম্পদের আপনি বীমা দাবি পাইলেন 72,000 টাকা, তাহলে বেশি পেয়েছেন না কম পেয়েছেন? অবশ্যই বেশি পেয়েছেন। কত? 8,000 টাকা বেশি পেয়েছেন। তাহলে 8,000 টাকা যদি বেশি পান তাহলে এটা অবশ্যই কি হবে? লাভ হবে। বুঝতে পেরেছেন? তাহলে 8,000 টাকা আপনার কি হবে?
লাভ হবে, যেহেতু 8,000 টাকা আপনার বেশি দিয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনাকে মুনাফা বা ক্ষতি বের করতে বলবে সম্পদের, তখনই আপনাকে বই মূল্যের সাথে তুলনা করতে হবে। কোন মূল্যের সাথে ভাইয়া? বই মূল্যের সাথে। সেটি বিক্রি করার সময়ও হতে পারে, কারণ সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি যখন আমরা বের করেছিলাম তখন কিন্তু আমরা বিক্রয় মূল্যের সাথে বই মূল্যের তুলনা করেছি। আর এটা যেহেতু বিমা করা ছিল, আগুনে পুড়ে গেছে, তাহলে বিমা দাবির সাথে আমাকে কার তুলনা করতে হবে? বই মূল্যের তুলনা করতে হবে। যদি বই মূল্যের বেশি টাকা পাই তাহলে লাভ, যদি বই মূল্যের কম টাকা পাই তাহলে ক্ষতি। বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন, সবাইকে কি বোঝাতে পেরেছি এটা? আচ্ছা, তাহলে ওই বিক্রয়জনিত লাভ ক্ষতির মতোই, কিন্তু এটা বিক্রয়জনিত লাভ ক্ষতি না, এটা বিমা দাবির রিলেটেড আমাদের লাভ ক্ষতি এটা, ঠিক আছে? তাহলে আমার মুনাফা হয়েছে 8,000 টাকা। এবার দেখেন, এটা তো পারবেন না? এটা কি বলেছে দেখেন, গতদিন করাইছিলাম পুঞ্জীভূত অবচয় কত হবে, ঠিক আছে? দেখেন কি আছে আমাদের, সম্পদ বিক্রয়ের উপরে মুনাফা, অর্থাৎ সম্পদ বিক্রয়জনিত মুনাফা দেয়া আছে, আপনাকে পুঞ্জীভূত অবচয় বের করতে বলেছে। তাহলে আমরা কি শিখাইছিলাম বলেন তো? প্রথমে এই অঙ্ক করতে গেলে আমাদের বিক্রয় মূল্যের সাথে যদি মুনাফা থাকে তাহলে মাইনাস করতে হবে। বিক্রয় মূল্য থেকে মুনাফা যখন আপনি মাইনাস করবেন তখন আপনি পাবেন কি মূল্য? আপনি পাবেন বই মূল্য পাবেন, ঠিক আছে? আর বিক্রয় মূল্যে যদি ক্ষতি হয়, কি হয় যদি ভাইয়া? যদি ক্ষতি হয় তাহলে সূত্রটা হবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান কি ভাইয়া? সমান বই মূল্য। ওকে, গতদিন করাইছিলাম। তাহলে দেখেন বিক্রি করেছেন কয় টাকায়? 56,000 টাকায় বিক্রি করেছেন। 56,000 থেকে মুনাফা করেছেন আপনি 39,000 টাকা। তাহলে 56 থেকে 39 যখন আপনি বাদ দিবেন তাহলে এখানে আপনি পাবেন কত টাকা? 17,000 টাকা। দ্যাট মিনস বই মূল্য হয়েছে 17,000 টাকা। এখন আমার কাছ থেকে জানতে যাচ্ছে পুঞ্জীভূত অবচয় কত। তো আমরা কি একটি সূত্র জানতাম? সূত্রটা কেমন ছিল বলেন তো? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় সমান বই মূল্য। এই সূত্রটা আমরা জানতাম না? তাহলে এই সূত্রে জাস্ট আমরা মান বসাবো। ক্রয় মূল্য কত ভাইয়া? ক্রয় মূল্যের মান মাইনাস, আমরা যদি বই মূল্যটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পুঞ্জীভূত অবচয় ওদিক চলে গেল, তাহলে তো পুঞ্জীভূত অবচয়ের মান পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য ছিল কত আমার? দেখেন তো 84,000 টাকা স্থায়ী সম্পদ, তাই না? তাহলে 84,000 থেকে আমরা বাদ দিব কি? বই মূল্য কত টাকা? 17,000। তাহলে 84 থেকে 17 বাদ দিলে কত হয়? 67 না 77? 67,000, তাই না ভাইয়া? তাহলে কত হবে? পুঞ্জীভূত অবচয় 67,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? গতদিন এটা আমরা বের করেছিলাম, ঠিক আছে? তাহলে মনে রাখবেন ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এবং বই মূল্যের যে পার্থক্য সেটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে? ক্রয় মূল্য এবং বই মূল্যের যে পার্থক্য সেটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয়, সংক্ষেপে মনে রাখার জন্য। আর আপনার যদি মনে না থাকে তাহলে আপনি তো এটা জানেন যে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বই মূল্য পাই। বই মূল্যের সূত্রটা এবার এদিক সেদিক করেন, তাহলে পুঞ্জীভূত অবচয়ের টাকাটা পেয়ে গেলেন। ওকে ওকে পিডিএফ সাথে সাথে দেয়া হয়, টেলিগ্রাম গ্রুপে খোঁজ নিতে হবে, ঠিক আছে? পিডিএফ সাথে সাথে দেয়া হয়, অন্তত আমার ক্লাসের পিডিএফ সাথে সাথে দেয়া হয়, ঠিক আছে? কারণ আমি পিডিএফ দিয়ে ক্লাস নিতে আসি, ঠিক আছে? আমার ক্লাসের পিডিএফ সাথে সাথেই পাওয়ার কথা, আমি পিডিএফ দিয়ে ক্লাস নিতে আসি, ক্লাস শেষ হবে পিডিএফ দিয়ে দিবে। 42,000 টাকার একটি কলকবজা ক্রয় করা হলো। কলকবজাটির আনুমানিক আয়ুষ্কাল 6 বছর। বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে কলকবজার চতুর্থ বছরের অবচয় কত হবে, তাই না ভাইয়া? তাহলে এখানে কি ভগ্নাবশেষ মূল্য আছে? ভগ্নাবশেষ মূল্য নাই, তার মানে 42,000 টাকাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। একে আমরা ভাগ দিব কি দিয়ে ভাইয়া? একে আমরা ভাগ দিতে হয় n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। যার বর্ষ সংখ্যার সমস্যা ছিল সে দেখেন, ঠিক আছে? তাহলে আমার আয়ুষ্কাল ছিল কত? আয়ুষ্কাল ছিল 6 বছর। তাহলে এটা বের করা আমি কি শিখাইছিলাম? 6 এর সাথে যোগ করব 6 এর পরের সংখ্যা অর্থাৎ 7, আর আমি ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে, নাকি? তাহলে কত হবে বলেন তো? কলকবজার আনুমানিক আয়ুষ্কাল 6 বছর, বর্ষ সংখ্যাতে আমার বর্ষ সংখ্যা সমষ্টির যোগফল পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত হবে, তাই না? এটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, তাহলে আমার এখানে কত হবে বলেন তো? আমার 6 এর সাথে কত হয়? 6 এর সাথে 13 হয়, তাই না? 13কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6.5 হয়। তাহলে এখানে কত আসলো? 6.5 আসলো, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এখানে আমরা করব 6.5, আর এখানে আমি গুণ দিব কি দিয়ে বলেন তো? আমরা এখানে গুণ দিব
n মাইনাস টি প্লাস ওয়ান। তাহলে n মাইনাস টি মানে কি? n মানে কি? n মানে হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত বছর? 6 বছর, রাইট? আয়ুষ্কাল হচ্ছে 6 বছর। এর সাথে আমি মাইনাস করব টি। টি মানে কি? চতুর্থ বছরের অবচয়, তার মানে 4 প্লাস 1, তাহলে কত হয় বলেন তো? 3 হয়, তাই না? 3 হয়, এটা করলে 3 হয়, তাহলে আমি 3 দিয়ে গুণ দিব। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ও আচ্ছা, সরি, গুণ হবে না, আমি যোগ করে দিয়েছি, তাই তো বলি, দাঁড়ান, মিস্টেক করেছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, তাই না? এটা তো গুণ আছে, তার মানে আমি কি করব? n মানে হচ্ছে 6, 6 এর সাথে তার পরের সংখ্যা 7কে আমি কি করব? গুণ করব, ভাগ 2, তাহলে কত হয় বলেন তো? 6 7 42, 42কে 2 দিয়ে দিলে কত হবে? 21 হয়, রাইট? তাহলে এর নিচে হবে 21। আর এটা ঠিক আছে, তাই না? n মাইনাস টি প্লাস ওয়ান। তাহলে এটা যদি আমরা এখন কাটাকাটি করি, 21 দিয়ে 42কে কাটলে হয় 2, আর 2 এর পরে শূন্য আছে কয়টা? 3টা, তাহলে 3 দুগুণে কত? 6000। তাহলে উত্তর কত হবে ভাইয়া? 6000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, গুণ হবে। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ হবে ভাই, ঠিক করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। যোগ করেছিলাম বলে, হ্যাঁ, এটা হচ্ছে গুণ হবে। আয়ুষ্কাল, আয়ুষ্কাল দিয়ে তার পরের সংখ্যাকে গুণ করতে হয়। তো আয়ুষ্কাল 6, তার পরের সংখ্যা হচ্ছে কত? 7, তাহলে 6 গুণন 7 ভাগ 2, 21। ওকে, ক্লিয়ার ভাইয়া? বর্ষ সংখ্যাতে কার জন্য প্রবলেম হচ্ছিল, সে কি ক্লাসে আছেন? বলেন। তাহলে এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আরেকটা জিনিস দেখি, ঠিক আছে? এবার দেখেন, আচ্ছা, এটা আপনারা করেন তো ভাই, এটা আপনারা করেন। তৃতীয় বছর শেষে অবচয়ের পরিমাণ কত হবে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছর শেষে অবচয় কত হবে? তৃতীয় বছর শেষে অবচয়ের পরিমাণ কত? তার মানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় নির্ণয় করতে বলেছে। পারবেন এটা? করেন তো দেখি, বলেন। প্রথম বছরের অবচয় কত হবে সেটা বলেন আমাকে আগে। প্রথম বছরের অবচয় কত হবে বলেন? মেশিন কিনেছেন আপনি 10,000 টাকা দিয়ে, আর কি আছে? কোনো এক্সট্রা কোনো খরচ নাই, তার মানে মেশিনের ক্রয় মূল্য 10,000 টাকা। এটার উপরে আমি কি করব? 10% অবচয় ধরবো, তাহলে প্রথম বছরের অবচয় 1000 টাকা। দ্বিতীয় বছরের অবচয় কত হবে? দ্বিতীয় বছরে আমাকে 10,000 থেকে পূর্ববর্তী একটা বছরেই তো অবচয় ধরেছেন 1000, সেটা বাদ দেন, দিয়ে এর উপরে 10% করব, তাহলে 9,000 টাকা 10% হচ্ছে 900 টাকা। এটা দ্বিতীয় বছরের। তৃতীয় বছরে যদি আমরা আসি তাহলে কি করব? 10,000 থেকে আমি মাইনাস করব পূর্ববর্তী 2 বছরের অবচয় কত? 1900 টাকা, গুণন আমি কি করব? 10%। তাহলে 10,000 থেকে 1900 বাদ দিলে কত হয়? 8,100 হয়। এই 8,100 যদি আমরা 10% করি, 1 শূন্য কাটেন, তাহলে কত হয়? 810 টাকা হয়। তাহলে তৃতীয় বছরের অবচয় কত? 810 টাকা। সবাই বুঝছি ভাইয়া? বলেন। হ্যাঁ, সেকেন্ড ইয়ার 900 তো লিখেছি। ওকে, থ্যাংক ইউ। আশা করি আমরা সকলে ক্লিয়ার হতে পেরেছি। ওকে, দেখেন, আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন, একটি কোম্পানি স্থিতিপত্রের শুরুতে 1 তারিখে মেশিনারিজের পরিমাণ ছিল 1 লাখ টাকা, ঠিক আছে? তার মানে বছরের শুরুতে একটা কি ছিল? আমার মেশিন ছিল, ঠিক আছে? তার আমার মূল্য কত ছিল ভাইয়া? 1 লাখ টাকা ছিল। ওকে ওকে, 1 এপ্রিল তারিখে 60,000 টাকার মেশিনারিজ ক্রয় করা হয়। কবে কিনেছি আমি? 1 এপ্রিলে কিনেছি। কত টাকার মেশিন? 60,000 টাকার আরেকটা মেশিন আমি কিনেছি, ঠিক আছে? তাহলে মেশিন কয়টা হইলো? এখানে একটা, এখানে একটা, 2টা মেশিন হলো। বছরের শেষে 10% হারে অবচয় ধার্য করা হলে তার পরিমাণ কত হবে? এখন আমাকে অবচয় ধরতে বলেছে। তো যে মেশিনটা আমার 1 তারিখে আমি কিনেছিলাম, এটা তো সারা বছরই ছিল, তার মানে এর উপরে আমাকে 1 বছরেরই অবচয় ধরতে হবে, টোটাল বছরের। তাহলে 1 লাখ টাকা 10% করলে কত টাকা হয় ভাইয়া? 10,000 টাকা। পরবর্তী যে আমি মেশিনটা কিনেছি, এটা 1 এপ্রিল তারিখে কিনেছি, তাহলে আমি 10% করব। করার পরে যেহেতু আমি 1 এপ্রিল তারিখে কিনেছি, তাহলে 1 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে গুনতে হবে। যেদিন আমি কিনবো সেদিন থেকে আমাকে অবচয় ধরতে হয়, ঠিক আছে? যেদিন কিনবো মানে যেদিন ব্যবহার শুরু হয়। তো এখানে কবে ব্যবহার শুরু করেছি কিছু বলেনি, তার মানে আমি ধরেই নিব যে আমি যেদিন কিনেছি সেদিন থেকে ব্যবহার শুরু হয়েছে। তাহলে এটা কিন্তু ব্যবহার শুরু হয়েছে 1 এপ্রিল থেকে।
তাহলে এপ্রিল মাস ধরতে হবে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দ্যাট মিনস 9 মাস। তাহলে আমি কি করব, 9 থাকবে ওপরে, 12 থাকবে নিচে, এটা করব। তাহলে এখানে কত হয় ভাইয়া দেখি তো আমরা, 60,000 টাকা 10% করলে হয় 6,000। এখন 6,000কে আমরা কি করব, 9/12, তাই না? 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 তিরিকা 9, 4, তাহলে 4 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে হয় 15, তাই না? আর এখানে শূন্য হচ্ছে 2টা, তার মানে 3 15 কত, 45, তার মানে এখানে অবচয় হবে 4,500। তাহলে আমাকে এখন বলেছে 10% হারে অবচয় ধার্য করা হলে অবচয় কত হবে। তাহলে প্রথম যন্ত্রপাতির অবচয় হচ্ছে 10,000 ওই বছরে, আর দ্বিতীয় যন্ত্রপাতির অবচয় 4,500। তাহলে টোটাল আমার অবচয়ের পরিমাণ কত হবে ভাইয়া, 14,500 টাকা। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। তো পেরে গেছেন তো, খুব স্মার্ট তো আপনারা, মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। মারজানা ইসলাম, জুবাইর, জেসমিন ফারিয়া, মেঘলা, হাসানুর, লিজা, জান্নাতুল, মন ছুঁয়ে যায়, ভেরি গুড, মন ছুঁয়ে গেল, আপনার অ্যান্সার দেখে আমারও মন ছুঁয়ে গেল। হ্যাঁ, মন ছুঁয়ে যায়, আপনার নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আজকে নামটা চেঞ্জ করবেন রাত্রে, ঠিক আছে? মন ছুঁয়ে গেল আমারও, ঠিক আছে? আপনার নাম শুনে আমারও মনটা ছুঁয়ে গেল। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। মারিয়া, নীরা, আবিদ হাসান, আইরিন তিশা, মাহবুবা আক্তার, রুবি, ইফাস, ভেরি গুড, থ্যাংক ইউ। রুদ্র, রাইসামণি, সবার উত্তর হয়েছে। দেখেন এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, একটু আমরা দেখার ট্রাই করি। 2001 সালের 1 জানুয়ারি তারিখে 75,000 টাকা একটি প্লান্ট ক্রয় করা হয়, ঠিক আছে? আয়ুষ্কাল ছিল কত বছর? আয়ুষ্কাল ছিল আমার 5 বছর। সম্ভাব্য উদ্ধার মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য ছিল 7,500। এখন আমাকে জিজ্ঞাসা করছে কি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি অনুসারে 2003 সালের অবচয় কত? ভাইয়া কিনেছি কত সালে? 2001 সালে। জানতে চাচ্ছে 2003 সালের অবচয় কত, তার মানে আমার তৃতীয় বছরের অবচয় কত, রাইট? কত বছরের? তৃতীয় বছরের অবচয় কত জানতে যাচ্ছে। এখন অনেকে কি করে জানেন, 2001 থেকে 2003, তাহলে কয় বছর? 1 থেকে 3 বাদ দিয়ে দেয়, 2 বছর, 2 বছরের অবচয় বের করে। কিন্তু না, 2001-এর প্রথমে কিনেছে, তার মানে 2001 সালের অবচয়, 2002 সালের অবচয়, 2003 সালের অবচয় কত সেটা জানতে চাচ্ছে, তার মানে কিন্তু আপনার তৃতীয় বছরের অবচয় জানতে চাচ্ছে। ওকে, তাহলে এবার আসেন বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। তাহলে আমাকে কি করতে হবে, 75,000 থেকে মাইনাস করতে হবে 7,500, তাহলে আমি কি পাবো, অবচয়যোগ্য মূল্য পাবো। তাহলে কত হয় বলেন তো, 75 থেকে যদি আপনি 5 বাদ দেন তাহলে থাকে কত, 70। 70 থেকে যদি আপনি 2500 বাদ দেন তাহলে থাকে হচ্ছে কত ভাইয়া, 67, তাই না? 67,500, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে এই 67,500কে আপনি কি করবেন, ভাগ দিবেন। কি দিয়ে ভাগ দিবেন? আয়ুষ্কাল 5 বছর, তার মানে 5 গুণন 6/2, তাই না? ভাগ দিবেন আপনি কত দিয়ে, 15 দিয়ে, তাই না? আর গুণ দিবেন কি দিয়ে, n-t+1। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 5। আর কত বছরের অবচয় ধরতে চাচ্ছি? তৃতীয় বছরের অবচয় ধরতে চাচ্ছি। তাহলে 3 + 1, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে আমার 3। তাহলে আপনি গুণ দিবেন 3 দিয়ে, ঠিক আছে? তাহলে এবার কাটাকাটি করি। এই 3 দিয়ে 15কে কাটলে থাকে 5, রাইট? এখন এই 5 দিয়ে 67,500কে ভাগ দেন, তাহলে তো হয়ে যাবে। 5 1 কত, 5, 1 7, তাহলে কতবার যায়, 3 বার যায়, তাহলে কত হয়, 15। দেখি তো 13 দিয়ে কোনো অপশন আছে নাকি? 13 দিয়ে কি কোনো অপশন আছে? দেখি আগে 13 দিয়ে অপশন আছে কিনা টেস্ট করি, তারপরে না করব সম্পূর্ণটা। দেখেন 13 দিয়ে তো 2টা অপশন আছে না, একটা হচ্ছে কত, একটা হচ্ছে 13,500 আর একটা হচ্ছে 13,000, তার মানে আরো একটু আগাইতে হবে। তাহলে ঘটনাটা ছিল 5 দিয়ে 67,500কে ভাগ দিতে হবে, তার মানে আরেকটু আগাইতে হবে। তার মানে 5 1 5, থাকে কত, 1 7, 3 দিয়ে দিলে 3 5 15, থাকে কত, 2, আর এখানে কত, 5, তাহলে 5 5 25। দেখি তো 135 দিয়ে কোনো অপশন আছে নাকি? এই যে দেখেন 1 3 5, 135, আর এখানে কত, 130 প্রথমে, তাহলে এটা হইল না, গ জয়যুক্ত হলো, গ জয়যুক্ত হলো, বুঝছেন? তাহলে গ জয়যুক্ত হয়েছে, ঠিক আছে? আবার অঙ্ক আপনার হয়ে গেছে, দেখেন মিলে গেল। বাকি থাকে কয়টা, 2টা শূন্য, তাহলে 2টা শূন্য এই পাশে বসাই দেন, 13,500। বুঝছেন ভাইয়া সবাই?
তাহলে কি ঘটনাটা বুঝছেন? তাহলে এই অঙ্কটা শেখানোর উদ্দেশ্য কি? এর আগে বর্ষ সংখ্যাতে আপনি যাই দেখেছেন আপনাকে বলে দিয়েছিল চতুর্থ বছরের অবচয় কত। তাহলে যেহেতু আমাকে চতুর্থ বছরের অবচয় কত বলে দিয়েছিল, আমি কি করেছিলাম n-t+1, দ্যাট মিনস n মানে আয়ুষ্কাল 5 বছর, চতুর্থ বছরের অবচয় কত -4 + 1। কিন্তু এই অঙ্কে কি চতুর্থ বছর বা তৃতীয় বছরের অবচয় বলেছে? আপনি কিনেছেন 1 সালে, আপনাকে বলেছে 3 সালের অবচয় কত, তার মানে কয় বছর হয় আমাকে গুনতে হবে। তাহলে 2001, 2002, 2003, দ্যাট মিনস দেখেন 1, 2, 3, তার মানে তৃতীয় বছরের অবচয় কত সেটা জানতে যাচ্ছে। তো সেই জন্য আমি কি করলাম 5 - 3 + 1 করলাম। ঠিক আছে, তো এই জিনিসটা শেখানোর জন্য এই ম্যাথটা নেওয়া হয়েছে, আর কিছুই না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই। নেক্সট আর যাবো না। তাহলে শোনেন, খুব ভালো করে বুঝেন তাহলে আমার কথাটা। অবচয়টা আজকে রাত্রে একবার রিভিশন দিবেন, ঠিক আছে? অবচয়টা আজকে রাত্রে একবার রিভিশন দিবেন। ভাইয়া কি রিভিশন দিব? প্রথমে 3 স্লাইড, ওকে? 3 স্লাইডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মেডিসিন বইতে দাগাই ফেলবেন, ঠিক আছে? মেডিসিন বইতে কালার পেন দিয়ে দাগাই নেবেন, ঠিক আছে? নাম্বারগুলো কালার পেন দিয়ে দাগাই নেবেন, ওকে? কালার পেন দিয়ে যখন দাগানো হয়ে যাবে তাহলে কি করবেন, দেন মেডিসিন বইটাকে সুন্দর মতো শেষ করবেন। যারা একটু ভালো পড়াশোনা করেছেন তারা 1 থেকে 2 বার দেখবেন, যে প্রশ্নগুলো সমস্যা তারা 2 বার করে সলভ করবেন। আর যাদের এখনো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, চোখ মাথার উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, ক্যালকুলেশন করতে সমস্যা হচ্ছে, তারা ভাই মোটামুটি 3 বার এই অঙ্কগুলো সলভ করবেন। কয়বার? 3 বার সলভ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা থাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 80% আপনি সমাধান করেন, বাকি 20% আমরা যখন রিভিশন করব তখন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া আমার কথা? টেনশন করা যাবে না, ওকে? হ্যাঁ, ওকে। আজ রাতে অবচয় শেষ করে ঘুমান, ওকে ভাইয়া? তাহলে আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে আপনাদের কালকে বাংলা যে ক্লাসটা ছিল, আগামীকালকের যে বাংলা ক্লাসটা, অর্থাৎ আপনাদের জাহিদ স্যারের যে বাংলা ক্লাস ছিল 7টায়, আগামীকালকের 7টার বাংলা ক্লাসটা হবে না, কারণ ওনার সেমিস্টার পরীক্ষা চলছে। কালকের ক্লাসটা মিসিং। কালকের ক্লাসটা বৃহস্পতিবারে সন্ধ্যায় যে ফাঁকা আছে ওই সময়টা হবে, ওকে? আর মঙ্গলবারের বাংলা ক্লাস যথারীতি চলবে। রবিবারের বাংলা ক্লাসটা চলে গেল বৃহস্পতিবারে, নোটিশ দিয়ে দিব। তারপরে যেহেতু ক্লাসের মধ্যে মনে পড়লো বলে দিলাম, ওকে? তাহলে ভাই একটা জিনিস মনে রাখবেন, সুন্দর মতো অবচয় শেষ করে ঘুমাবেন আজকে। আজকে আর কোনো পড়া নাই। আমির স্যার সেই সকালে ক্লাস নিয়েছে, দ্যাট মিনস সারাদিনের মধ্যে আমির স্যারের ক্লাস কমপ্লিট হয়েছে, ক্লাসের পড়া কমপ্লিট হয়েছে, এতটুকু বিশ্বাস আমার আছে আপনাদের উপরে। আমির স্যারের ক্লাস 11টা থেকে 1টার মধ্যে শেষ, 1:30টায় ক্লাস শেষ হয়েছে। তার মানে 1:30টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত যে সময়টা, 7.5 ঘন্টা, এই 7.5 ঘন্টায় আমি নিশ্চিত আমির স্যারের পড়া আপনারা শেষ করে ফেলেছেন। তাহলে এই যে রাত এখন কয়টা বাজে? রাত এখন 11টা বাজে। এখন আপনারা খাওয়া দাওয়া করবেন বা যেটাই করেন একটু করে, যদি ঘুমাই যাওয়ার অভ্যাস থাকে 12টায়, যে আমি ভোরে উঠতে হয়, তাহলে ঘুমাই যাবেন। আর যদি রাত জাগার অভ্যাস থাকে তাহলে রাতে অবশ্যই শেষ করে ঘুমাবেন। আর যদি যাদের সকালে ওঠার অভ্যাস, তাদের অভ্যাস ত্যাগ করার কোনো দরকার নাই, তারা হচ্ছে সুন্দর করে আপনারা ঘুমাই যান, ফজরে উঠে তারা সুন্দর করে পড়াশোনা করতে থাকবেন, ওকে ভাইয়া? তারা ফজরে উঠে সুন্দর করে শেষ করে দিবেন। অবচয় রাখা যাবে না, অবচয়ের উপরে কালকে একটা টেস্ট পরীক্ষা হবে। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ শেষ করলাম। হ্যাঁ, ফাইন্যান্স ক্লাস ফুল শেষ হয়নি, কালকের ওই যে বাংলা যে ফাঁকা জায়গাটা আছে ওখানে নেওয়ার কথা আছে। দেখি শহীদ স্যার যদি ফাঁকা থাকে না, তাহলে কালকে ওই টাইমটাতে নিয়ে নিবে। তোকে ভাইয়া সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আবারও কথা হবে, হয়তো বা আপনাদের সাথে আবারও আমার সামনের সপ্তাহে দেখা হবে, ওকে? তো সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।